তাহলে আমাদের সাথে আর একটা নতুন পালক জুড়লো, তাই তো? আমাদের সাথে একটা নতুন পালক জুড়লো। সেটা হচ্ছে যে দীপিকা নাথ এখন পিএইচডি স্কলার। আমাদের সাথে এখন ভারতের টপ মোস্ট ইনস্টিটিউশনে পিএইচডি স্কলার বসে আছে। এটা হচ্ছে 19। যারা কারা করেছো দেখি আমি: শাহানাজ, দীপান্বিতা, ঋতিকা, সোহিনী, সঙ্গীতা, সায়ন্তন, শ্রেয়সী, ঝিলিক, শ্রেয়া, নাজমুন্নেসা, ময়ূরাক্ষী, ঈপ্সিতা। বাকিদের নাম দেখছি না কেন? বাকিদের কি ব্যাপার, করছো না কেন? সলভ তো করতে হবে, নইলে কি হবে? কি হবে না তো নইলে। আর ডেইলি কাজটা ডেইলি করতে হবে, ফেলে রাখলে তো হবে না। তাহলে যাই হোক, যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তাহলে দেখলে যে ঝিলিককে, ঝিলিক বলছি কি, আমাদের আর কি একটা নতুন ফেদার জুড়লো, যে তোমরা তো নেট সেট তো করছোই খুব সুন্দর। সেটার সাথে একটা নতুন ফেদার জুড়লো, সেটা হচ্ছে যে দীপিকা এখন দেখলে যে যে পিএইচডি তে ফাইনালি কিন্তু পেলো। কিছু কথা অবশ্যই বলি যেগুলো হয়তো তোমাদের কাজে আসতে পারে। সেগুলো হচ্ছে যে এর আগেও সেট পরীক্ষা পাশ করলো যত করলে যখন তোমরা, তখনও কিছু কথা বলেছে, আজকেও বলি কারণ আজকে ডিসিপ্লিনটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে ও পিএইচডি পেয়েছে। তো তোমরা অনেকেই এখানে আছো, নেট করেছো, একাধিকবার করেছো, সেট করেছো। কেউ হয়তো পিএইচডির জন্য নেট কোয়ালিফাই করেছো, কেউ হয়তো নেটের জন্য কোয়ালিফাই করেছো। আবার কিছু জন আছো তোমরা আমার পুরনো স্টুডেন্টরা, তারা আবার মানে আহ, মানে জেআরএফ এর যে ফেলোশিপটা সেটাও কিন্তু পেয়েছে। কিন্তু কিন্তু বিষয়টি হচ্ছে যে তোমাদের এটা একটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। দীপিকার এটা বোধহয় 7 নম্বর অ্যাটেম্প ছিল। তো কলকাতার মোটামুটি 5টা ইনস্টিটিউশনে সে ব্যর্থ হয়েছে। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, তোমরা জানো যে সেগুলো কত, সেগুলো নেপোটিজমেরও ক্রাইটেরিয়া থাকে, আবার হচ্ছে সৎ পথেরও ক্রাইটেরিয়া থাকে। তো কোনো ক্রাইটেরিয়াতেই সে ফিট করতে পারেনি নিজেকে। তো ফলে সাজেশন তো তাকে এটাই ছিল, তখনও তোমরা শুনেছো, জেনেছো যে এই হার্ডওয়ার্কের মূল্য এখানে খুব একটা পাওয়া যখন যাচ্ছে না, তখন নিজেকে এখানে নষ্ট করে লাভ নেই। সময় সময় এনার্জি, যে বাইরে যাওয়াই ভালো, যেখানে হয়তো এটার কোনো মূল্য পাওয়া যাবে। তো সেই কথা মতো সে সিইউটিও দেয়, এবং সেটা অফকোর্স ভালো জায়গা হচ্ছে দিল্লি। দিল্লি থেকে আর বেটার কোনো জায়গা নেই দেশে। কারণ বাইরে যখন থাকবে তখন কেন নয়, দিল্লি কেন নয়, তো দিল্লি হওয়া উচিত। তো সেখানে দেখলে যে তোমরা, এটাই সাজেশন ছিল যে নেট সেট করুক, নেট সেট সরি ইয়ে করো। তাহলে একটা শেল্টারের প্রয়োজন আছে, কিন্তু শেল্টার তো ওখানে বাইরে থেকে প্রচুর খরচা। বাইরে থাকলে মোটামুটি ঘর ভাড়াই ধরো 15-16 হাজার টাকা খেয়ে নেবে সিঙ্গেল। তো সেখানে থাকা, এটা বেয়ার করা ডিফিকাল্ট। নিজের পড়াশোনার খরচা আছে, তারপর আবার খাওয়া দাওয়া আছে, সম্ভব নয়। গড়ে গড়ে ধরুন 25 হাজার টাকা মাসে খরচা করতো, পসিবল নয়। তাহলে কি করে ম্যানেজ করবে? বুদ্ধি ছিল এটাই যে তাহলে মানুষ যখন এগিয়ে যাচ্ছে তুমি পিছিয়ে আসো। পিছিয়ে কিভাবে আসো, যে তাহলে সিইউটিটা দাও, যদি তুমি র্যাঙ্ক করতে পারো। ভারতের যদি সবাই ওই রকম জেএনইউ বা জামিয়া বা আরো যারা দিল্লি যেগুলো আছে, যেখানে সেই সমস্ত ইনস্টিটিউশনে যদি সুযোগ পাও, তাহলে একটা গ্রেট চান্স আসবে এইরকম যে মাস্টার্সটার জন্য তুমি অ্যাডমিশন নেবে, কিন্তু পড়াশোনা করবে পিএইচডির জন্য, বা একটা সুযোগ। বা নিজেকে ওই রকম ভাবে একটা নিজের পরিচিতি একটা তৈরি করবে, স্যারদের গাইডেন্স পাবে, এই সমস্ত বিষয়গুলো তো একটা লাভ হিসেবে তোমার কাছে আসবে। তো সেটাই করলো, এবং যেমন বলা তেমন কাজ, রেজাল্টও ভালো হলো, জেএনইউতে চান্সও পেলো, এবং একটা সেমিস্টার পরীক্ষাও দিল তার মাঝে। সে জেএনইউতে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু জেএনইউ এর আবার আরেকটা যে ফিল্টারিং আছে, যে কারণে এখন দেখছো কাট অফটা নিটের বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এটাই যে জেআরএফ পাওয়া ক্যান্ডিডেট গুলো আবার সেখানে জেআরএফ দিচ্ছে, জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করছে, এই কারণে যে তাদের স্কোরটা যত বেশি হবে তত তারা বেশি, মানে তারা নিশ্চিত হতে পারবে যে তারা পিএইচডি তে ডাক পাবে। কারণ জেআরএফ থাকলেও তুমি পিএইচডি তে নাও ডাক পেতে পারো, এটা হচ্ছে জেএনইউ ক্রাইটেরিয়া। তো এখন সেই ক্রাইটেরিয়াতে সে নিজেকে ফিট করতে পারলো না, কারণ সেই মানে ফিল্টারিং এসে আটকে গেল। তো জেএনইউতে, এবং আরো কতগুলো আমাদের মানে জানাও ছিল না যে কোন ডিপার্টমেন্ট গুলোতে করলে ইজিলি হবে, কম্পিটিশন কম হবে। তো যাই হোক, যেখানে কম্পিটিশন বেশি সেখানেই সে গিয়ে ফর্মটা ফিল আপ করেছে। তো ফলে সেখানে আসতে পারেনি। নইলে তো অনেক কম নম্বর পাওয়াও স্টুডেন্ট সেখানে পিএইচডি পেয়েছে, বা কিংবা অ্যাটলিস্ট ইন্টারভিউ ফেস করার সুযোগ পেয়েছে। তো যাই হোক, অনেক ক্রাইটেরিয়া সেখানে থাকে, হলো না। সেকেন্ড ওর সুযোগটা আসলো দিল্লির জন্য। দিল্লিতে তো 2 মিনিট 3 মিনিটের মধ্যে বের করে দিয়েছে, শুনতেই দেয়নি।
বা টেকনিক্স গুলো বদলাতে হয়। শুনতে দেয়নি মানে এমন নয় যে অন্য কাউকে শুনছে না, অনেকেই শুনছে, তাদের মধ্যে থেকে আবার চান্স পাচ্ছে। তো তার মানে ওই 2 মিনিটের মধ্যেই তোমাকে একটা ট্যাকটিক্স কাজে লাগাতে হবে, বা অনেক কিছুই সেখানে তোমাকে নতুন করে শিখতে হবে, যে ওই 2 মিনিটের মধ্যেই তুমি কিভাবে তাদেরকে অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাক্ট করবে, এবং তোমার নিজের ইন্টারভিউটাকে অ্যাট্রাকটিভ করে তুলবে, এবং সেটা 20 মিনিট পর্যন্ত হয়তো টেনে নিয়ে যেতে পারো। তো সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। তো অনেক শিক্ষা তার হয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে হয়েছে, টপিক রিলেটেড হয়েছে, হিউম্যান নেচার রিলেটেড হয়েছে, তার নিজের কতগুলো বিষয় নিয়ে হয়েছে। এবং ফাইনালি জামিয়াতে যখন যায় তখন তো এখানে দেখা যাবে যে প্রায় 973 জন, 1200 নয়, আমি 1200 লিখেছি গ্রুপে, আমি দেখছিলাম সেই সংখ্যাটা 973 জন স্টুডেন্টকে দেখেছে। আর ওর যেদিন ইন্টারভিউ ছিল সেদিন বোধহয় 200-250 জন ক্যান্ডিডেটকে দেখেছিল। তো 3-4 ঘন্টা পর তারা বের করে দিল, মানে বলেই দিল যে এতজনের পরেই নেওয়া সম্ভব নয়, কারণ খুব একটা বেশি এগোয়ও নি সেখানে। 30-35 জনের হয়তো হাঁটিয়ে সেখানে নিয়েছিল ইন্টারভিউ। ও ভালো বলতে পারবে, ও বলবে নিশ্চয়ই। তো তারপরে দেখা গেল কি যে বাকিদের বলা যে তোমরা আপনারা সব চলে যান, সোমবারে আসুন, কারণ এতদিনে একদিনে সব এতজন ক্যান্ডিডেটেড নেওয়া সম্ভব নয়। তো ফাইনালি আমি ওকে পরামর্শ দিই যে আসার কোনো প্রয়োজন নেই। 250 জন ক্যান্ডিডেটকে ওরা যখন একদিনে দেখতে পেরেছে, তার মানে মোটামুটি এটাও নিশ্চিত যে ওদের নিজেদের ক্যান্ডিডেট সিলেক্ট করা আছে, নইলে এতটা অবহেলা কেন করে। এটা একটা ধারণা, এটা যে সত্যি এটাই হবে তাও নয়, কারণ ওদেরও হয়তো অনুমান ছিল না আগে থেকে, এটাও হতে পারে, বাট আমার মনে হয়েছে যে এটাই হবে। নাহলে 250 জন ক্যান্ডিডেটকে কেন ডাকবে, তারা তো শিডিউলটা মডিফাই করতে পারতো, শিডিউল তো মডিফাই করলো না, ইন্টারভিউ দিন গিয়ে তারা শিডিউল মডিফাই করছে। তো এতে করে কিছু স্টুডেন্ট হয়রানি হয়ে ঘুরে যাবে, তাতেই কম্পিটিশনটা কমবে, ওদেরও সুবিধা হবে, এই আর কি। তো আমার মনে হয়েছিল যে তুমি যখন ওখানে আসোই থাকছোই, যখন মানে গেছো, যখন দিন নষ্ট করে তাড়াহুড়ো করে ফ্লাইট নিয়ে বেরিয়ে গেলে, কলকাতা থেকে ডিগ্রি বিয়ে ছিল সেগুলো অল্প সময়ে শর্ট আউট করে বেরিয়ে গেল, এটাই সাজেশন ছিল যে তুমি ওখানে থেকে যেটা করবে সেটা হচ্ছে যে ইন্টারভিউটা দিয়েই আসবে। এবং ওরা বলেছিল যে অনেক রাত হবে, হলে হবে, কিন্তু তুমি থাকবে, কারণ তোমার সেকেন্ড ডেতে হলে যে আসলে যে বা মানডেতে আসলে যে তোমার ইন্টারভিউ খুব ভালো হবে তা কিন্তু নয়। তো কাজে ইন্টারভিউ তোমাকে দিয়েই আসতে হবে। এবং তোমাকে ওখানে কেউ চেনে না, কেউ জানে না, এমনটা নয় যে ওনারা আগামী দিনে এসে তোমার সিএসসির ইন্টারভিউ বোর্ডে থাকবে, এমনটাও নয় যে আগামী দিনে তোমার পিএইচডির ইন্টারভিউ বোর্ডেও থাকবে, কেউ থাকবে না এরা, বা তুমি চেনো না, জানো না। তো যদি দেখো এদিক ওদিক করেছে তারা, তুমি তোমার মাথা কাজ করছে না, দিয়ে সারাটা দিন থেকে সন্ধ্যার দিক করে ইন্টারভিউ নিচ্ছে এবং তার মাথা কাজ করছে না, তখন উল্টো পাল্টা শুনিয়ে দিয়ে চলে আসবে। এবং ইন্টারভিউ যখন দেবে তখন আত্মবিশ্বাসের সাথে দেবে। সেই সব কথাগুলো তাকে বলি আমি, যে আত্মবিশ্বাসের সঙ্গে দেবে এইরকম ভাবেই টেকনিকগুলো শিখিয়ে দিয়েছিলাম, যে ওই 1 মিনিট সময় পেলে 1 মিনিটের মধ্যেই তোমাকে বোঝাতে হবে যে এই ইন্টারভিউটা 20 মিনিট পর্যন্ত কিন্তু ওনাদের নেওয়া উচিত, এবং ওরা না ঘড়ি না দেখে এক প্রকার ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করবে, কাইন্ড অফ এই ধরনের একটা ট্যাকটিক্স। তো ফাইনালি করেছে সেটা, আহ, শুরু করেছে, তারপরে সে সেই ট্যাকটিক ফলো করেছে, করে অনেকটা সময় নিয়ে গেছে। কেউ বলছে ইন্টারভিউ থাক, ঠিক আছে, অনেক বলছো, আর আবার অন্যরা কেউ শুনতে চাইছে, এগুলো হয়েছে। শেষের দিকে যখন বেরোচ্ছে তখন ওর মুখ থেকে এটাও মানে ওকে ও শুনতে পেয়েছে যে মেয়েটি ভীষণ কনফিডেন্ট। তো এই- তারপরে দেখা যাচ্ছে যে দীর্ঘ একটা সময় পর দেখা যাচ্ছে যে না, হ্যাঁ, ওর লিস্টে নাম রয়েছে। তো জামিয়া তো জানোই যে সেখানে একটা মানে কি বলবো, যে জামিয়া মানেই হচ্ছে সেখানে তোমরা জানো যে সেখানে একটা কম্পিটিশনের মানে হাই লেভেলের কম্পিটিশন সেখানে হয়। আহ, অনেক সিট সেখানে মুসলিমদের জন্য রিজার্ভেশন আছে, সেটাও তোমরা জানো। আহ, তো স্বাভাবিকভাবেই বাকিগুলো সব জেনারেল। তো সেই জেনারেলের মধ্যে চান্স পাওয়া মানে সম্ভবত বোধহয় 30% সিট বোধহয় বাইরের স্টুডেন্টদের জন্য বা ওই জেনারেলদের জন্য। তো সেখানে 30%-এর মধ্যে নিজেকে ফিট করা, মানে 20টার মধ্যে 30%, তার মানে কত হচ্ছে, সংখ্যাটা খুবই কম। তো স্বাভাবিকভাবেই ওখানে ও নিজেকে ফিট করিয়েছে। 6টা সিট সম্ভবত হচ্ছে। তো সেখানে নিজেকেও ফিট করিয়েছে। তো সেইখানে যখন নিজেকেও ফিট করাতে পেরেছে তখন আমি তোমাদেরকেও এটা বলবো, অনেকে তোমরা এইরকম ভাবে নেট সেট করে বসে আছো, কোথাও অ্যাপ্লাই করছো না, পিএইচডির জন্য কোয়ালিফাই করে গেছো, কিন্তু তারপরেও তোমরা আর ফার্দার চেষ্টা করছো না, এবং ভাবছো যে 1 বাই 1 তোমরা করবে। অনেকেই আছে, কিন্তু তোমাদের বলবো যে এই সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পথ চলা শুরু করে দাও। একদিনে তুমি সাকসেস পাবে না, ধীরে ধীরেই পাবে। কাজেই এখন থেকে তোমাকে পথ চলাটা শুরু করতে হবে, প্রত্যেকদিন কিছু শিখতে হবে, প্রত্যেকটা ইন্টারভিউ থেকে কিছু শিখতে হবে, এবং তারপরে গিয়ে তুমি হয়তো সেখানে সুযোগটা পাবে। দীপিকার ক্ষেত্রে এটাই হয়েছে, প্রত্যেকটা ইন্টারভিউ থেকেই শিখেছে। কোথাও শিখেছে এটা যেটা নিজের খামতি, কোথাও শিখেছে এটা যে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা কিছুই জানে না, শুধু হয়রানি করানোর জন্য রেখেছে তারা। তো সেটাও একটা শিক্ষণীয় বিষয় যে সবাই সবকিছু জানবে না, কিন্তু তারপরেও তারা ওখানে গিয়ে কিন্তু তোমাকে
জিজ্ঞেস করবে যে বলো আমার বাবার নাম কি। হ্যাঁ, মানে তার নিজের বাবার নাম জিজ্ঞেস করবে যে আমার বাবার নাম কি। এবার সেটা তো তোমার জানার কথা না। তো এইরকম ভাবেও তোমাকে কিন্তু এলিমিনেট করার চেষ্টা থাকবে। সবাইকে এটাই বলবো যে চেষ্টা করো সিস্টেমের মধ্যে ঢোকার। ধীরে ধীরে আহ, মানে একটা দুটো করে ইন্টারভিউ দাও, ভালো করে একটা টপিক ডিসাইড করো, ট্রেন্ড বোঝা আছে, মানে অনেক কিছু শেখার আছে এখানে। অনেক কিছু শেখার আছে। 1 2 3 4 করে যদি আমি জাস্ট হেড গুলোই বলি, তাহলে হচ্ছে যে সবার আগে শেখার আছে যে এখন এই মুহূর্তে রিসার্চের ট্রেন্ড কি চলছে। রিসার্চের ট্রেন্ড দেখে তোমাকে করতে হবে। মানে যে কোনো জিনিসের একটা কিন্তু মানে একটা ট্রেন্ড আছে বা একটা টপ, মানে কি বলবো যে পপুলার কিছু বিষয় আছে। তো সেই ট্রেন্ডটা তোমাকে ধরতে হবে যে এখন কি চলছে, এখন রিসার্চের ক্ষেত্রে কোন রিসার্চটা কোন এরিয়াগুলোকে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, কোনগুলোর গুরুত্ব বাড়ছে, তাহলে সেগুলোর দিকে আমাকে ফোকাস করতে হবে। এটা একটা শেখার বিষয় আছে। দ্বিতীয় শেখার বিষয় আছে যে যেখানে তুমি যাচ্ছ সেই ইনস্টিটিউশনসটা মাইনরিটি ইনস্টিটিউশনস নাকি জেনারেল ইনস্টিটিউশনস, সেই ইনস্টিটিউশনসটা সেন্ট্রাল নাকি স্টেট, আর অনেক কিছু ভ্যারি করে। আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এটা তোমার জানার বিষয় আছে যে ইনস্টিটিউশনে তুমি যাচ্ছ সেখানে এরিয়া ওরা স্পেসিফিক বলে দিয়েছে কিনা। যদি এরিয়া বলে দেয় তাহলে তোমাকে সেই এরিয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে তোমাকে এটা ভাবতে হবে যে তোমার মোড অফ ল্যাঙ্গুয়েজটা কি হবে, যে তুমি সেখানে বাংলা ইন্টারভিউ দেবে, ইংলিশে ইন্টারভিউ দেবে, নাকি বাইলিঙ্গুয়ালি দেবে, কিভাবে দেবে এবং কিভাবে প্রেজেন্ট করবে। পেপারটা তুমি কিভাবে লিখবে, পেপারটা তোমাকে পেপারটা লেখার একটা স্ট্র্যাটেজি আছে বা একটা বলতে পারো টেকনিক্স আছে। এবং সেক্ষেত্রে আমি সবাইকে সবসময় বলি, আমি যেটা মানে যেটা আইসিএসএস এর যেটা হচ্ছে পোস্ট ডকের যে ফরম্যাট, সেই ফরম্যাটটাকে ফলো করতে। সেই ফরম্যাটে যদি তুমি জাস্ট ওই গ্যাপগুলোকে পূরণ করে যাও, তাহলে তোমার যে নলেজটা পড়াশোনা করার জন্য, পড়াশোনা করতে গিয়ে তোমার যে নলেজ তৈরি হবে সেটা কিন্তু মানে একটা আলাদা লেভেলের পড়াশোনা। এবং যে ধরনের কোয়েশ্চেন তোমাকে করুক না কেন তুমি সেটার উত্তর দিয়ে আসতে পারবে। তো সেই ফরম্যাটটাকে সবসময় ফলো করতে হবে। এবং আইসিএসএস এরও হচ্ছে সেখানে যে ওয়েবসাইটে তারা নতুন যে ট্রেন্ড মানে যেগুলো চাইছে, যেগুলোর উপর নতুন প্রপোজাল চাইছে রিসার্চ হোক, তো সেই ট্রেন্ডের মধ্যে ঢুকতে হবে, সেগুলো বুঝতে হবে। তাছাড়াও আরো অনেক বাইরে কিছু থাকে, সেগুলো নিয়েও করা যেতে পারে, এগুলোও হতে পারে। এবং আহ, নিজের তো মানে সেখানে ইন্টারভিউটা তুমি কিভাবে দিতে যাচ্ছ, কতটা ক্যাজুয়াল হচ্ছে, কতটা প্রফেশনাল হচ্ছে, সেগুলো তো ডিসাইড করে। প্লাস সেখানকার বোর্ডের মেম্বাররা কি কোয়েশ্চেন্স করছে সেটাকে বুঝে এবং কতটা সময় দিচ্ছে, কতজনকে একদিনে রেখেছে, কত সময় দিচ্ছে, তুমি কিভাবে তাদেরকে তোমার রাস্তায় নিয়ে আসবে। ওরা নইলে তোমাকে হয়তো ওদের জালে ফেলে দিয়ে বের করে দেবে। তুমি তোমাকে কিভাবে ওদেরকে কিভাবে তোমাদের জালে নিয়ে আসবে, কিভাবে চেষ্টা করবে তুমি এটা কিভাবে আরো বেশি সময় ধরে আমি ইন্টারভিউটাকে নিয়ে যাই। কারণ ইন্টারভিউ যত বেশি সময় ধরে হবে তত বেশি ভালো হবে সেটা। মানে তারা এটা মানে তোমার কাছে যত বেশি জানতে চাইছে তত বেশি তারা তোমার আইডিয়াটার প্রতি অ্যাট্রাকটিভ হচ্ছে বলে এটা করছে। তো এগুলোও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। দিনের শেষে তোমাদেরকে এই সম্পর্কে এই সমস্ত কিছু সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো সব মিলে মিশে আমি এটাই বলবো যে লেগে থাকো, এক 1 বাই 1 করবে, এই ধারণা থেকে বেরো। আর তোমাদের বয়স এখন অল্প, অনেক অল্প, কম বয়স। এই বয়সে যদি এখন না করেছো এগুলো, তাহলে মানে পড়াশোনা না একটা সময় পর্যন্ত হয়। যারা খুব ভালোবেসে করে, সবাই ওই ভালোবাসাটা থাকে না, বা ভালোবাসা থাকলেও সুযোগ হয় না, কারণ একটা সময় পর তোমাদেরকে ফ্যামিলিতে যেতে হবে, সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে। তখন একটা ব্যারিয়ার চলে আসে, অনেক কিছুই ব্যারিয়ার চলে আসে। আমরা তখন ইচ্ছে থাকলেও করে উঠতে পারি না, ভেতর থেকে হয়তো আমরা তখন অনেকটা হয়তো কষ্ট পাই যে আমি করতে পারছি না ভালো লাগা জিনিসগুলোকে, কিন্তু তারপরেও কিছু করার থাকে না, তোমাকে ওগুলো মেনে নিতে হয়। তো এটা হচ্ছে পড়াশোনার বয়স। মানে আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে এত অল্প বয়সে চাকরিতে না ঢুকে, আমি 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 খারাপ ভাবে নেবে না কেউ, জাস্ট আমার একটা জেনারেল পারসেপশন এটা, যে এত কম বয়সে চাকরিতে না ঢুকে বরং পড়াশোনাটার দিকে ফোকাস দাও। অ্যাটলিস্ট 30 বছর বয়স পর্যন্ত পড়াশোনাটা করো। কারণ তোমরা যে চাকরির জন্য পড়াশোনা করছো সেটার জন্য অফকোর্স পড়াশোনা তোমাকে করতেই হবে। এটা কোনো স্কুলের চাকরি নয় যে জাস্ট ওই চাকরি করতে গেলে শুধু 10টায় গেলে আর 5টায় আসলে কি পড়ালে কেউ দেখলো না, এটা নয়। এখানে তোমার একটা প্রোডাক্টিভ একটা কাজ করবে। তুমি রোজ তুমি লেখালেখি করবে, রোজ নতুন নতুন থিওরি পড়বে, নতুন নতুন আইডিয়া পড়বে, সেগুলো নিয়ে গিয়ে বই লিখবে, সেগুলো খবরের কাগজে লিখবে, সেগুলো জার্নালে লিখবে, সেগুলো গিয়ে স্টুডেন্টদের পড়াবে, সেগুলো নিয়ে গিয়ে সেমিনারে লেকচারে দেবে। তো ফলে তোমাকে নতুন চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। তো এই কারণে বলবো যে 30 বছর বয়স পর্যন্ত কিভাবে পড়াশোনা করতে হয়, কি পড়তে হয়, কখন কিভাবে পড়তে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে এই নতুন ইনফরমেশন গুলো কোথা থেকে পাওয়া যায়, এর যে ডিসিপ্লিন গুলো এগুলো শিখে নাও। কারণ একবার চাকরির বয়সে ঢুকে গেলে সেখানে এই সুযোগগুলো থাকবে না আর। থাকবে না মানে তোমার হয়তো তুমি হয়তো ওখানে যাবে, কিন্তু নতুন আইডিয়া তোমার মধ্যে লিমিটেড হয়ে যাবে। নতুন আইডিয়া লিমিটেড হয়ে যাবে তুমি স্টুডেন্টদের গিয়ে, এবং নতুন জেনারেশন আসবে তাদের মতো করে তুমি পড়াতে পারবে না তাদেরকে। ইয়াং জেনারেশন, ইয়াং মাইন্ড, ইয়াং আইডিয়া দিয়ে তুমি পড়াতে পারবে না। তোমার সেই মানদাতা আমলের আইডিয়া বেরিয়ে আসবে, যেগুলো তারা নিতে চাইবে না, ক্লাসে বোর্ড হবে এবং তোমার ক্লাস থেকে বেরিয়ে আসবে।
বা তোমাকে হয়তো গালিগালাজ করবে, বা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি হলে তো তখন তারা বেরিয়ে করে দেবে। এইগুলো তো তো ট্রেন্ড তাদের, কারণ তারা কম্পিটিটিভ ভীষণ। সো সব মিলেমিশে এটাই হয় যে সবসময় যতটা জ্ঞান অর্জন করতে পারবে সেটাই ভালো একটা বিষয়। এবং আমি মনে করি যে 30 বছর বয়স পর্যন্ত মানে এটা করা উচিত। অনেকে আছে ব্যালেন্স করতে পারে, চাকরির পাশাপাশি ব্যালেন্স করতে পারে, কিন্তু সবার এই সুযোগটা থাকে না। কারণ সবার এই ফ্যামিলির সাপোর্টটা থাকে না। বিশেষ করে এখানে যতজন আছে আমি জানি না কতজন তোমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে, বাট মোটামুটি আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে, একেবারেই মানে মধ্যবিত্তের একটা লাস্ট স্টেজে তোমরা বিলং করো। তো যদি আমি ধরে নিই, তো তাহলে আমার সাজেশন তোমাদেরকে এটাই থাকবে যে পড়াশোনাটা ভালো করে করো, পিএইচডি করো, গবেষণা করো, লেখালেখি করো, স্কোপ আছে বের করো, এই সমস্ত লেখাপত্র চলুক, তবে গিয়ে কিন্তু উন্নতি হবে। আর মানে সিস্টেমের সাথে চলার চেষ্টা করো, যেটা সিস্টেম সেটা সেটা করতে হবে। তুমি যদি চেষ্টা করছো যে পিএইচডি করবে, তাহলে পিএইচডিটা কিন্তু তোমার মাস্টার্স এর পড়ার পেছন দিকে নয়, সামনের দিকের অবস্থা। অর্থাৎ তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, পিএইচডির জন্য আরো দুটো সিঁড়ি উঠতে হবে। তার দুটো সিঁড়ি ওঠার জন্য তোমাকে আরো এগিয়ে আসতে হবে, কিন্তু তুমি যদি সেটা না করে পেছন দিকে ফিরে চলে যাও, যেখানে হয়তো তোমার সামাজিক প্রতিবন্ধকতা গুলো বেশি, পরিবারের প্রতিবন্ধকতা গুলো বেশি, নিজের ব্যারিয়ার গুলো হয়তো উঠে আসবে ধীরে ধীরে, তো সেখানে না যাওয়াই ভালো। নইলে কিন্তু মানে যে উদ্দেশ্য তোমরা হয়তো এগোতে চাইছো, বা পিএইচডি করবে বা হয়তো চাকরি করবে, এগুলো হবে না। কারণ আমি বারবার বলছি, অনেক পিএইচডি করা ক্যান্ডিডেটও কিন্তু মানে আমাদের পলিটিক্যাল সায়েন্সে এরকম হয়েছে, পিএইচডি নিয়ে গেছে, হয়নি। মানে তার পাবলিকেশন অক্সফোর্ড থেকে আছে, কেমব্রিজ থেকে আছে, মানে কোথাও নেই সেটা শুধু বলো, কিন্তু চাকরি হয়নি। এরকম ক্যান্ডিডেট গেছে, নেট জেআরএফ পর্যন্ত আছে, যাদবপুরেরও অনেক আছে, জেআরএফ নিয়ে গেছিল, হয়নি চাকরি, হয়নি। অনেক ক্যান্ডিডেট আছে জেআরএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওরা জেআরএফ পাচ্ছে না। কথা হচ্ছে জেআরএফ পাওয়ার জন্য তোমাকে একটা নেটওয়ার্কে ঢুকতে হবে, আগে তো ইনফরমেশনটা পেতে হবে যে কোথায় জেআরএফ, জেআরএফ পাওয়া পেয়ে নিয়ে গেলে টিচাররা ফলো করবে, আবার প্রায়োরিটি দেবে, বা কোথায় নোটিফিকেশন বেরোচ্ছে, এগুলো তো সবার আগে জানতে হবে। তো এই ইনফরমেশন গুলোই তাদের কাছে নেই, জেআরএফ নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে, পকেটে জেআরএফ আর বাড়িতে গিয়ে সেখানে বাড়ির কাজকর্ম করছে। এটা তো হবে না। মানে সামনের দিকে হাঁটতে হবে, আর স্কোপ প্রচুর তৈরি হচ্ছে। আগে যা পিএইচডি হতো, আগে যা গবেষণা হতো, তার থেকে এখন আরো অনেক বেশি হচ্ছে। এখন সরকারের, যেটা তোমাদের এলাকাও বলছিলাম, যে ইনভেস্টমেন্ট বাড়ছে, রিসার্চে 2% ইনভেস্ট করতে, এইবার সেই ইনভেস্টমেন্টটা সেটা বাড়িয়েছে সরকার বাজেটে। তো প্রত্যেক বছর এটা বাড়বে। প্রত্যেক বছর যদি এটা বাড়ে, তাহলে কিন্তু আমাদের দেশে একটা বিশাল বড় অপরচুনিটিস তৈরি হচ্ছে। ওই খবরের কাগজ পড়া বন্ধ করে, মানে ওই চুটকুলা বিরোধীদের শুধু ওই মানে নেগেটিভ খবর জানো বেশি মানুষ খায়, তো এই নেগেটিভ চর্চা থেকে বেরিয়ে এসে পজিটিভ খবরগুলোর দিকে চোখ রাখো। আর এর জন্য সোশ্যাল মিডিয়ার খবর, টিভির খবর, এগুলোতে একটু কম নজর রাখবে। বাস্তবতার খবর যদি পেতে চাও, তাহলে এই ফিল্ডে যারা দাঁড়িয়ে আছে, যারা ওই উপরের দিকে যাদের কমিউনিকেশন আছে, তাদের সাথে যোগাযোগ করো, তারা বলতে পারবে সত্যিটা কি হচ্ছে দেশে। সো প্যারালালি আমি তোমাদের এটাই বলার চেষ্টা করবো যে বাস্তবতার সাথে জীবনযাপন করো। দেখো, এটা অনেকটা ইজি, ডিফিকাল্ট কিছু নয়। কারণ এটা যারা করতে পারছে, অর্থাৎ নতুন নতুন যে ডিসিপ্লিনটা আসছে সোসাইটিতে, আমাদের অনেক র্যাডিক্যাল ট্রানজিশন আসছে। তোমরা জানো যে প্রাইভেটাইজেশন হচ্ছে, মানে র্যাডিক্যাল ট্রানজিশন আসছে, কম্পিটিশন লেভেল বদলে যাচ্ছে, আইডিয়া অনেক কিছু বদলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেগুলোর সাথে পাল্লা পাল্লা দিতে হবে। এবং এটা খুব কঠিন কাজ নয়, জাস্ট এই হয়তো এইরকমই আমার মতো পিএইচডি করছে, পোস্ট ডক করছে, বা প্রফেসর যারা আছে বিভিন্ন যা ফিল্ডে হয়তো যারা অ্যাক্টিভ আছে, সামনের দিকে তাকিয়ে আছে, কাজ করছে প্রতিনিয়ত, হার্ড ওয়ার্কিং, ডেডিকেশন আছে, তাদের সাথে একটুখানি যোগাযোগটা রাখো। সেমিনারে যাও, সেমিনারে গেলে 10 জন কি করছে সেটা জানতে পারবে, সেমিনারে গেলে 10 জন কি করছে জানতে পারবে, তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন পাবে। হ্যাঁ, এতে করে তুমি অনেকটা অ্যাডভান্স হবে, কন্ট্যাক্ট নাম্বার আদান প্রদান হবে, এগুলো তোমাকে ইনফরমেশনের দিক থেকে অনেকটা রিচ করবে। এবং এটাও হতে পারে যে তুমি তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করবে, অনেকেই করছো তোমরা এখান থেকেও, তো কোলাবোরেশনে কাজ করবে, তো এগুলো তোমাকে কিন্তু ফার্দার এগিয়ে রাখবে। কিন্তু এগুলো কিছুই করছো না, কিন্তু তোমরা এক্সপেক্ট করছো যে নেট সেট হয়ে যাবে। মানে মোটিভেশনের নেট সেটটার জন্য কিন্তু ওগুলো দরকার। তো নেট সেট হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, পিএইচডি হয়ে যাবে, হয় না, ওইভাবে হয় না। হিউম্যান সাইকোলজি একটা বিশেষত্ব হচ্ছে যে, কনজারভেটিজম পড়াতে গিয়ে বলেছিলাম তোমাদের যে পরিচিতের প্রতি আমাদের বেশি অ্যাট্রাকশনসটা হয়, পরিচিতের প্রতি বেশি অ্যাট্রাকশনস, এটা তোমাদের আগেও বলেছিলাম। বা টাইম টেস্টেড যে বিষয়গুলো, সেগুলোই আমরা কিন্তু বেশি করে ফলো করি। তো সেই টাইম টেস্টেড বিষয়গুলোর কিভাবে এগুলো হচ্ছে, সেই ডিসিপ্লিনটা বোঝার চেষ্টা করো, এগিয়ে যাও, দেখো নিশ্চয়ই হবে। আমি খুবই খুশি হবো। দেখো, এখান থেকে পড়তে পড়তে কতজন পিএইচডি পেল। আহ সবার আগে বোধহয় একতা পেয়েছি, সবার আগে একতা পেয়েছিল গুজরাটে, তখন বোধহয় 15-20 দিন হয়েছিল একতা, তাই না? একতা 15-20 দিন হয়েছিল বোধহয় জয়েন করে এখানে। তারপরে তো বোধহয় গুজরাটে সে পিএইচডি পেলো, তাই তো? যদি তো সেখানে ও পেলো, ও ফোন করেই বলছে, দাদা আমার যে ফরেন পলিসি থেকে যেগুলো তুমি পড়ালে সেগুলোর অনেক কিছু কোয়েশ্চেন্স কমন এসেছিল। তো ওই ভালো বলতে পারবে কতগুলো এসেছিল।
শর্ট কোয়েশ্চেন্সে সেখানে এমসিকিউ অনেক কমন পেয়েছে, ও পেয়ে গেল। তারপরে এখানে এর আগে এই আমাদের কাছে পড়তো, পিএইচডি করছে এখন যাদবপুরে, কি নাম যেন দিদিটা, সে পেলো। আহ, তারপরে কাজী নজরুলে পেয়েছে দু একজন, তারপরে কল্যাণীতে পেয়েছে, তারপরে আহ, যাদবপুরে তো আরো এক দুজন আছে, এখন দীপিকা পেলো। আরো দু একজন জেআরএফ নিয়ে বসে আছে, ঠিক আছে, একজন জেআরএফ নিয়ে বসে আছে, কিন্তু হচ্ছে না কেন? কারণ সে এই সিস্টেমের মধ্যে বোধহয় আমার মনে হচ্ছে নেই। তো অনেক স্টুডেন্ট যারা ছিল তারা নেট সেট তোমরা অনেক পাস করেছো, 20-22 জন পার হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এটাই বলবো যে লেগে থাকো, লেগে থাকলে এগুলো কিন্তু সম্ভব। ঠিক আছে, আর নতুন করে কিছু বলার নেই। দীপিকার কি কিছু এখন জুনিয়রদের সাজেশন থাকবে বা বন্ধুদের সাজেশন থাকবে যে কিভাবে হলে ওরাও হেল্প হতে পারে, ওদের হেল্প হতে পারে? কারণ ওদেরও নেট সেট অনেকের আছে। কিছু বলতে চাইবে, বলো, কিছু বললে। আমি তো বলার জন্য এখন নিজেকেও উপযুক্ত মনে করি। হুম। যা বলার ওটা আমি শুনছি। ঠিক আছে। এটাই বলবো আর কি, ওই ধৈর্যটা রাখতে হবে, ধৈর্যটা রাখলেই সব হবে। হ্যাঁ, তো যাই হোক, ওই ধৈর্যটা রাখতে হবে, ওটাই ভেবেই এগো। আর প্রচুর বেরোচ্ছে কিন্তু, মানে আগের থেকে সংখ্যাটা অনেক বেশি। এখন তুমি সেটা দেখতে পাচ্ছ কিনা সেটা হচ্ছে বিষয়। আর আত্মবিশ্বাসের সাথে সবকিছু করতে হবে, ঠিক আছে। বলে বলে করতে হবে যে আমি এটা করবো, মানে এটা করবো, জেদ নিয়ে করতে হবে। এই জেদটা যদি না থাকে সম্ভব নয়। তো এই জেদটা নিয়ে করতে হবে, জেদটা নিয়ে এগোতে হবে, তাহলেই সম্ভব। ঠিক আছে, যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। নিশ্চয়ই তোমাদেরকে এটা অনেকে মোটিভেট করবে কথাগুলো। আবার কারো যদি কোনো অসুবিধা হয় বলতেও পারো। ও যেমন ওর প্রত্যেকটা ইন্টারভিউ থেকেও ফিরে আসার পর সেগুলো নিয়ে কাটাছেড়া হয়েছে অনেক। যে তোমাকে জিজ্ঞেস করেছে এটা, তুমি বলেছো ওটা, কেন বলেছো এটা, কোনো মানে এটা তো সঠিক উত্তর হয়নি, এগুলো এইরকমও, মানে আমি ওকে ওই রকম, এটা তো সঠিক উত্তর নেই, তাহলে সঠিক উত্তর কি হতো, এটা হতো, তুমি এটা তো বলোনি। বা উনি ওটা জিজ্ঞেস করলেন যখন, তখন তুমি তো এটার উত্তর দিতে পারতে। কারণ উনি জানেন না বিষয়টা, তাহলে তোমার এইভাবে উত্তর দেওয়া ছিল, উচিত ছিল। তোমাকে যখন 2 মিনিটে বের করে দিচ্ছে বা সবাইকে 2 মিনিটে বের করে দিচ্ছে, তুমি যখন দেখতে পাচ্ছ যে 2 মিনিটের বেশি সময় নিচ্ছে না, তখন তোমাকে হেডলাইনে ওই ধরনের কিছু একটা বিষয় রাখতে হতো, যাতে উনি শুনে আরো কিউরিওসিটি না তৈরি হয়। তো বা অনেক কিছু বিষয় থাকে সেখানে। মেথোডলজিক্যাল পার্টও নিয়ে, মেথোডলজিক্যাল পার্টটা অনেকটা ক্রিটিক্যাল, মানে খুবই সহজ কিন্তু আবার খুবই ক্রিটিক্যাল। যারা বোঝে না তাদের জন্য ক্রিটিক্যাল, আর যে আমি বুঝি আমার জন্য খুব সহজ, তো ইজিলি বুঝিয়ে দিতে পারি যে কোন থিওরি, কোন কোন টপিকের জন্য কি মেথড অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা আমি আমার চোখ বন্ধ করে বলতে পারি, বাকিরা হয়তো এটা পারবে না। তো ওগুলো নিয়েও বিশেষ করে পড়াশোনা করতে হবে, কারণ তোমার পুরো রিসার্চটা দাঁড়িয়ে থাকে মেথডের উপর। মেথড যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, রিসার্চ কমপ্লিট হবে না। সো রিসার্চটিকে কিন্তু সাইন্টিফিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য তোমার মেথডটাকে ঠিকঠাক করতে হবে। নইলে তুমি হয়তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেখানে বকুনি খাবে। হয়তো পিএইচডিও পেয়ে গেলে ঠিক আছে, কিন্তু তারপরে বাইরে থেকে যিনি এক্সপার্ট আসবেন ইন্টারভিউ নেওয়ার জন্য তোমার, তার কাছে বকুনি খাবে তুমি। তারপরে তারপরে তো মুখটা পরিচিত হয়েই যাবে যে না, এ ঠিকঠাক কাজ করেনি। তারপরে তো আলটিমেটলি সেটা কিন্তু সিএসসি তে গিয়েও যে আলটিমেটলি কতটা কাজে আসবে, এটা নিয়েও একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যায়। তো সব মিলেমিশে এগুলো নিয়ে কিন্তু এটাই বলার যে মেথোডোলজিটাকে ভালো করে ফোকাস করতে হবে, ওগুলো নিয়ে চর্চা করতে হবে। আর অনেকে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে মেথোডোলজি, তোমার মেথোডোলজি অ্যাপ্লাই হবে তো একটা বা দুটো, কিন্তু তুমি পুরো বইটা নিয়ে বসে গেলে। তো তুমি পুরো বইটা নিয়ে বসে গেলে, মানে তুমি বইটা নিয়ে বসো নেট সেট পাস করার জন্য, কিন্তু তুমি যখন পিএইচডির জন্য তোমার মেথোডোলজি কি হবে সেটা বোঝার চেষ্টা করছো, তখন কারো গাইডেন্স নাও। কারণ পুরো বইটা নিয়ে বসে গেলে তোমার পক্ষে বোঝা সম্ভব হবে না। তো তোমার জন্য কোনটা হবে? তোমার জন্য তোমার মনে হবে সবকটাই বোধহয় আমার জন্য হবে। ডাক্তারকে যখন মেডিকেল মেডিকেল স্টুডেন্টদের যেমন হচ্ছে, যখন ট্রেনিং দেওয়া হয়, তখন ওদের রোগগুলো সম্পর্কে যখন পরিচিত করানো হয়, মানে ওদের রোগের লক্ষণগুলো যখন বলা হয়, তখন সে একজন স্টুডেন্ট মনে করে প্রত্যেকটা রোগী বোধহয় তার নিজের শরীরের মধ্যে আছে। তো সে একটা ওখানে এক কাইন্ড অফ ডিপ্রেশনে চলে যায় ওগুলো শোনার পর। কিন্তু সেটা তো ঠিক নয়, সেটা তো নয়, বাস্তব সত্য তো না, নয়। তাহলে এই ধরনের একটা বিষয় যেটা, যে তোমার মেথোডোলজি কি হবে সেটা একজন এক্সপার্ট বলতে পারে, এক্সপার্টই ভালো বলতে পারবে। তো সবগুলো হবে না, কাজে তুমি পুরো বইটা নিয়ে বসে গিয়ে সময় নষ্ট করছো, আর তুমি ভাবছো যে আমি তো পড়ছি কিন্তু সাকসেস আসছে না, হবে না। সিস্টেম আছে, এই জিনিসগুলো প্রত্যেকটার একটা করে সিস্টেম আছে, সেই সিস্টেমটা মেনে করতে হবে। আর গাইডলেস হয়ে পড়াশোনা কখনো করবে না, যে কোনো বিষয়, শুধু পড়াশোনার বিষয় নিয়ে বলছি না, পুরো জীবনের ক্ষেত্রে বলছি। গাইডলেস হয়ে কিছু করবে না, মাথার উপর কাউকে না কাউকে রাখবেই, যেই হোক সেটা, যাকে তোমার মনে হয় যে তুমি তোমার জন্য সেটা সুইটেবল বা ভালো পারবে তোমাকে গাইড করতে, তাকে মাথার উপর রাখতেই হবে। মানে মাথার উপর কেউ যদি তোমার না থাকে গাইড করার জন্য, হ্যাঁ, মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে নিজের ভালো মন্দ গুলো এক্সপ্রেস করতে পারাটাও একটা বিশাল বড় একটা, কিন্তু সেখানে একটা বলতে পারো যে একটা ডেভেলপমেন্ট।
তোমার কিছু খারাপ লেগেছে, তুমি কোথাও কষ্ট পেয়েছো, সেটাও একটা নিজের মানুষের কাছে বা ওইরকম কোনো গাইডের কাছে এসে বলতে পারা, তিনি মন দিয়ে শুনছেন, তারপর সেটাকে অ্যানালাইজ করে তোমাকে হয়তো সেখানে বোঝানোর চেষ্টা করছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা সারা জীবন প্রয়োজন আছে। এবং যাদের নেই তারা মানে একটা সময় পর দেখবে এদেরকে মানুষ খুব অহংকারী বলে ভাবে, অহংকারী। এটা যেন না হয়। কারণ পড়াশোনা করছো কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য, চাকরি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য না, এটাও মাথায় রাখবে। যাই হোক, চলো আমরা আজকে মডার্নাইজেশনের আলোচনাগুলো করি। মডার্নাইজেশন গত দিন আমাদের শেষ হয়েছে, যারা এখনো সলভ করনি তারা সলভ করে নিও। কারণ ডিসিপ্লিনটা হচ্ছে যে তুমি ক্লাস লেকচার শুনলে, মেটেরিয়ালটি পড়লে, তারপরে গিয়ে পিওয়াই কিউটা সলভ করলে, তারপরে এসে আমার অ্যানালিসিস শুনলে, এই চারটি স্টেজে তোমাকে পড়াশোনাটা করতে হবে। এর সিকোয়েন্স যদি গন্ডগোল হয়েছে তাহলে তোমার ধরে নাও অনেক সময় লাগবে। নেক্সট এইভাবে হবে না, তোমার দ্বারা হবে না, কারণ তুমি সিস্টেম ফলোই করছো না। তো হবে না, হয়তো হয়েও যেতে পারে, কিন্তু ঘুরিয়ে কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারবে না সেগুলো। তোমার এইগুলো মুখস্থ টাইপের এক প্রকার পড়াশোনা হবে, ভুলে যাবে এগুলো। তুমি পরীক্ষাটা পার হলেই তুমি সব ভুলে যাবে। তুমি সিএসসির ইন্টারভিউ পর্যন্ত এগুলোকে ক্যারি করতে পারবে না, বা ক্লাসরুম পর্যন্ত এগুলোকে ক্যারি করতে পারবে না। তো ওই ধরনের পড়াশোনা করো না। পড়ছো যখন, সময়টা দিচ্ছ একটু সিস্টেমেটিক্যালি দাও। আর যেটা বলছি সেটা ফলো করো, নিজে অগাধ পাণ্ডিত্য দেখিও না, নইলে একটুখানি মুশকিল। যাই হোক, এখানে নাম্বার 1 থেকে শুরু করি আমরা। নাম্বার 1, নেট ডিসেম্বর 2000। বলো কি বলছো? কালকে তোমার থিসিসটা করব। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ, আমি শেষ করে নিই। তো উইলফ্রেডো প্যারেটো এখানে দেখো, প্যারেটো নিয়ে আমরা পড়েছি এলিট থিওরিতে, একটা গুরুত্বপূর্ণ নাম তোমরা জানো। তো প্যারেটোর সার্কুলেশন অফ এলিট, একাধিকবার জিজ্ঞেস করেছে সার্কুলেশনের এলিট থেকে, সো এটা একটা সাধারণ বিষয়। কার্ল নয়েসের তোমরা পলিটিক্যাল কমিউনিকেশনস পড়েছো, খুব ইজি জিনিস, তোমাদের পড়ানো হলো কি ইউনিট করেই। ম্যাক্স ওয়েবারের তোমাদের বিউরোক্রেসি পড়ানো হয়েছে ইউনিট 9-এ, ইজি, তোমরা এগুলো জানো, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে। আর হচ্ছে ডেভিড আফটারের এখানে দিয়েছে তোমাদের পলিটিক্স অফ মডার্নাইজেশন। তো এই যেহেতু পলিটিক্স অফ মডার্নাইজেশন আছে, তাই এটা কিন্তু এখানে কোয়েশ্চেন্স এখানে ঢোকানো হয়েছে। তো এটাও তোমাদের আলোচনা করা হয়েছে, পলিটিক্যাল ডেভেলপমেন্টের আলোচনায় এই নামটি একাধিকবার এসেছে। তো তোমরা জানো এটা, তোমার আলাদা করে এখানে বলার কিছু নেই, যেহেতু ওটা হয়েছে। আর যারা এখনো করোনি এই জিনিসগুলো, সবে নতুন জয়েন করেছো, তাদের জন্য বলবো একটুখানি পুরোনো ক্লাস লেকচারগুলো ধীরে ধীরে দেখে নিও, অসুবিধা হবে না, কারণ খুব সহজ জিনিস এগুলো। আর দু একটাই এসেছে পুরোনো পিওয়াইকিউ থেকে, মানে পুরোনো ক্লাস লেকচার গুলো থেকে। বাকি আমাদের সব যেগুলো আমরা গতকাল পড়েছি সেখান থেকেই সব কমন পাবে। দেখো এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং স্টেটেড দ্যাট আ ডেভেলপিং সোসাইটি ইন অর্ডার টু রিচ দ্য গোল অফ ডেভেলপমেন্ট, যে একটা উন্নয়নশীল সমাজ, যে তার নিজের যে লক্ষ্য, কিসের লক্ষ্য, উন্নয়নের লক্ষ্য, যে উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করছে, would have to pass through the stages of political unifications, industrialization, national welfare and abundance। এই যে স্টেজ কতগুলো, 1 2 3 4, সবার আগে কাউন্ট করে নাও, 4টি স্টেজের কথা বলেছে। এইভাবে কাউন্ট করে করে পড়াশোনা করবে। তো পাশে লিখে নাও 4টি স্টেজের কথা বলেছে, ডেভেলপমেন্টের 4টি স্টেজের কথা বলেছে। কে ডেভেলপমেন্টের 4টি স্টেজের কথা বলেছে? অর্গানস কি, FOA অর্গানস কি। তো FOA অর্গানস কি 4টি স্টেজের কথা বলেছে। 4টে অর্গান স্টেজ হচ্ছে, নাম্বার 1 ইউনিফিকেশনস, দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, 3 নাম্বার হচ্ছে ন্যাশনাল ওয়েলফেয়ার, আর 4 নাম্বার হচ্ছে অ্যাবান্ডেন্স। এটা তোমাদের যখন আমি পলিটিক্যাল ডেভেলপমেন্টও পড়িয়েছিলাম তখন এটা বলেছিলাম, কাজে আমি এটা তো আর আসছি না, সরাসরি মডার্নাইজেশনের সাথে জড়িত যেগুলো বিষয়গুলো যেগুলো আমাদের আলোচনায় এসেছিল সেগুলোর দিকে ফোকাসটা বেশি করে দেবো। Which of the following thinkers define modernization in terms of 3 conditions? এবার এই নিয়ে এবার 3টে কন্ডিশনস এর কথা বলছেন। উপরেরটাতে পেলাম আমরা অর্গানসকে 4টে কন্ডিশনের কথা বলেছেন, সিকোয়েন্সে নিশ্চয়ই লিখে নিয়েছো। এখানে এবার আমরা পাচ্ছি 3টে কন্ডিশনের কথা। 3টে, উনি 4টি স্টেজ বলেছেন, ইনি 3টে কন্ডিশনের কথা বলেছেন। কি কি 3টে কন্ডিশন? ডেভিড আফটার 3টে কন্ডিশন হচ্ছে, এটা দেখো, ইনোভেটিভ সোশ্যাল সিস্টেম, 2 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েটেড ফ্লেক্সিবল সোশ্যাল স্ট্রাকচার, আর 3 নম্বর হচ্ছে সোশ্যাল বেসিস ফর স্কিল অ্যান্ড নলেজ ইন টেকনোলজিক্যালি অ্যাডভান্স ওয়ার্ল্ড। এটাও আমাদের মডার্নাইজেশনের ওই যখন আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টের আলোচনা হয়েছে তখন এগুলো আমরা বুঝিয়েছি। এটা তো আমি আর যাচ্ছি না, একবার ওগুলোর আর এগুলোর অ্যানালিসিস গুলো ভিডিও আছে, তোমরা চাইলে ওগুলো সুন্দর করে দেখেও নিতে পারো, অ্যানালিসিসেরও ভিডিও আছে। মানে এগুলো যদিও ওখানে আলোচনা হয়েছে, তারপরেও এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো মানে ছোট্ট করে এগুলোর সাথেও কিন্তু লিঙ্ক আছে, আমি তাই এখানে দিয়েছি, জাস্ট একবার যে তোমাদেরকে রিকল করানোর জন্য। হ্যাঁ, এরপরে দেখো 4 নাম্বার কোয়েশ্চেন্সে কি বলছে। 4 নাম্বার কোয়েশ্চেন্স বলছে এখানে, অ্যারেঞ্জ দ্য ফলোইং বুকস ইন অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার, অর্থাৎ তাদের পাবলিকেশন ইয়ার্স অনুসারে তাদের সিকোয়েন্সটাকে সাজাতে বলেছে। নাম্বার 1 বলছে কি দেখো, পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস। পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস আমরা জানি যে এটা হচ্ছে সামির বি হান্টিংটনের লেখা
1968 এ প্রকাশিত হয়েছিল। পলিটিক্স অফ মডার্ন নেশনস, হাউ ইউরোপ আন্ডারডেভেলপড আফ্রিকা, ক্যাপিটালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ল্যাটিন আমেরিকা। আমি এখন এগুলোতে আর যাচ্ছি না। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটা আমাদের মূল বিষয়বস্তু ছিল। তো এখানে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, কারণ আমরা যখন মডার্নেশন আলোচনা করলাম তখন সামিল পি হান্টিংটন ছিল, আমরা হান্টিংটন আলাদা করেও আমরা থিঙ্কার ওয়াইজ পড়েছি, সেখানে ওই নামটি ছিল। সো এটাতে আমাদের এটা কিন্তু চলে আসছে। বাকিগুলো আমি তোমাদের বলবো, যেহেতু এগুলো একেবারে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স, অ্যাডভার্স সিকোয়েন্স গুলো খালি গুগল থেকে দেখে নিও। এখানে আমি সময়ের অভাবে এখন করার সুযোগ পাইনি, পরে এগুলো করে দেবো, দেখবে কখনো রিপিট যখন হবে তখন দেখবে, তোমরা যখন এরপরে যখন রিভাইজ করবে তখন দেখবে হয়তো এগুলো অ্যানালিসিস গুলো চলে এসছে, মানে সালগুলো হয়তো আমি লাগিয়েই দিয়েছি, পাবলিকেশন ইয়ার গুলো। আপাতত এগুলো দেখে নাও। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এটা 1968 যেটা পড়েছিলাম সেটা কিন্তু এখানে কমন এসে গেছে। তো এটা ভালো করে দেখে নাও, বাকিটা তোমরা সিকোয়েন্সটা নিজেরা লিখে নিও। 5 নাম্বার দেখো, গতকালের আলোচনায় আমাদের ডাব্লিউ রস্টোর নাম এসেছিল। তিনি 5টা স্টেজের কথা বলেছেন, 5টা স্টেজের কথা বলেছেন যেটা ইকোনমিক গ্রোথের সাথে জড়িত, যে অর্থনৈতিক সমৃদ্ধি 5টা স্টেজকে অতিক্রম করতে পারলেই আসবে। সে ডাব্লিউ রস এই কথাটি বলেছেন। তো সেখানে প্রথম স্টেজটা কি ছিল? প্রথম স্টেজ ছিল ট্র্যাডিশনাল সোসাইটি, মনে করে দেখো। তারপরে ছিল প্রি কন্ডিশনস ফর টেক অফ, প্রি কন্ডিশন ফর টেক অফ মানে তুমি ফ্লাইট হয়তো তোমার ওড়ানো শুরু করছো, তার আগে কতগুলো শর্ত। তারপরে তুমি উড়তে শুরু করলে, ফ্লাইটটাকে হয়তো ওড়াতে শুরু করলে। তারপরে তোমার ড্রাইভ টু ম্যাচুরিটি, ড্রাইভ টু ম্যাচুরিটি, তোমার এবার ম্যাচুরিটি লেভেলটার কথা বলা আছে। তারপর বলছে কি হাই এপক অফ হাই মাস কনজাম্পশন, এটা তোমাদের ছিল না সেখানে লেখা, অন্য নামে ছিল, কিন্তু মিনিংটা কিন্তু একই এসে দাঁড়ায়। তোমরা একটু খুলে দেখো তাহলেই দেখবে এটাই পাবে। বাকিগুলো আমাদের কিন্তু এগুলোর সাথে যায় না। গ্লোবালাইজেশন আমরা পাইনি, ফুল এমপ্লয়মেন্টও পাইনি, আমরা কিন্তু ফিনান্সিয়াল ক্যাপিটালিজম এগুলো পাইনি, কিন্তু এগুলো তোমরা পাবে। যে যেটা তুমি প্রডিউস করলে সেই প্রোডাকশনটা তোমার সোসাইটিতে কনজাম্পশনও হচ্ছে, তোমার প্রোডাকশনের কনজাম্পশনও হচ্ছে। কারণ প্রোডাকশন যদি সেখানে ওভার প্রোডাকশন হয়ে যায়, কনজাম্পশন যদি না হয়, তাহলে সেখানে কিন্তু মার্কেট সিস্টেম তোমার বা ইকোনমিক গ্রোথ তোমার কিন্তু আটকে যেতে পারে। কারণ তোমার সিস্টেমগুলো তো পচে যাবে বা তোমার নষ্ট হয়ে যাবে, মানে তোমার প্রোডাকশন নষ্ট হবে। তো আলটিমেটলি তোমার লাভ তো কিছু হবে না। তো কিন্তু তোমাকে লাভ করতে পারলেই তোমার প্রোডাক্টের যদি তুমি বেনিফিট কিছু পাও, সারপ্লাস যদি তোমার কাছে আসে, তবেই গিয়ে তুমি কিন্তু এখানে কি করতে পারবে না, ইকোনমিক একটা বেনিফিট আদায় করতে পারবে। তো সেই বেনিফিটই আলটিমেটলি রোল করে তোমার কি করবে, রোল করে করে এটাকে তোমার ইকোনমিক গ্রোথের দিকে তোমাকে নিয়ে যাবে। সো এগুলোই কতগুলো কন্ডিশন ছিল, এটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড তাহলে কমন পাচ্ছি। 6 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে? দ্য থিওরি অফ মডার্নাইজেশন এন্ড ডিকে ইজ ফর্মুলেটেড বাই, দ্য থিওরি অফ মডার্নাইজেশন এন্ড ডিকে, যে আধুনিকতা এবং অবক্ষয়। তো আধুনিকতা এবং অবক্ষয়ের ধারণা আমরা হান্টিংটন পড়তে গিয়েই পেয়েছি, যে তিনি বেসিক্যালি এখানে আধুনিকতার জায়গায় আমরা যে শব্দটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিকে। এবার ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে মডার্নাইজেশনই, সেটা মানে ওনারা তো ডেভেলপমেন্টকে তারা হচ্ছে ইকুয়াল হিসেবে দেখেছে মডার্নাইজেশন হিসেবে, মডার্নাইজেশনের সাথে। তো মডার্নাইজেশন যেটাকে বলছে সেটাকে তারা হচ্ছে কিন্তু সেখানে ডেভেলপমেন্ট বলছে, কারণ মডার্নাইজেশনের মধ্য দিয়েই ডেভেলপমেন্টটা এনশিওর হবে এবং সেটারই তারা বিশ্বাসী ছিল। সো এখানে ডেভেলপমেন্ট বা মডার্নাইজেশন, তো দুটোকেই আমরা এখানে সিনোনিম হিসেবে নিয়ে যেতে পারি। তো এখানে আমরা দেখেছি যে এই আলোচনায় তিনি করেছেন, কিন্তু তার একটা ডিকে বা অবক্ষয়ের পার্টটাও তিনি আলোচনা করেছেন। অবক্ষয় বলতে কখন বুঝিয়েছে, কোন বিষয়টিকে বুঝিয়েছেন? অবক্ষয় বলতে তিনি সেই সিচুয়েশনটিকে বুঝিয়েছেন যখন একটা সোসাইটি সোশ্যাল মোবিলাইজেশন অনেক হয়ে গেছে, কিন্তু ইনস্টিটিউশনস গুলোর মধ্যে হয়তো সেখানে সেই ইনক্লুসিভ ক্যাপাসিটি নেই, বা ইনক্লুসিভ সেই কারণে ফ্লেক্সিবল একটা সিস্টেম হয়তো গড়ে তোলা হয়নি। তখন কি হবে, যে সেখানে সেই ইনস্টিটিউশনস গুলো ভেঙে পড়তে পারে। যখন ইনস্টিটিউশন ভেঙে পড়বে তখনই তার ডিকে দেখা দেবে, অর্থাৎ অবক্ষয় দেখা দেবে। সেইগুলো আমরা আলোচনা করলাম। হান্টিংটন পড়তে গিয়ে এটা আমরা পেয়েছি তখন আলাদাভাবে। এখনো আমরা গতকালকের ক্লাসেও আমরা হান্টিংটন পেয়েছিলাম, সেখানে ছিল মডার্নাইজেশনের সাথে তো তিনি জড়িত। সো এখানে আমরা সেটাও কমন পেয়ে গেলে। মডার্নাইজেশন ইজ কমনলি আন্ডারস্টুড অ্যাজ বিং অ্যানালজাস টু, কি বলছে দেখো, এটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, ইউরোপিয়ানাইজেশন, রাইস অফ নেশন স্টেট সিস্টেম আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে আমরা গতকাল আলোচনা করেছিলাম তখন আমি তোমাদের ওয়েস্টার্নাইজেশনের কথা বলেছিলাম, যে মডার্নাইজেশন মানে সেটা ওয়েস্ট যেভাবে নিজেকে ডেভেলপ করেছে সেটাকেই বেসিক্যালি মডার্নাইজেশন বলা হতো। তো ওয়েস্টের মধ্যে আমরা আবার ইউরোপ দেখেছি, ইউরোপের বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তোমরা বিশেষ করে দেখতে পাবে, এবং তারও আগের কথা যদি বলি, তো আমরা দেখতে পাবো যে মার্শাল প্ল্যান, ইউএসএ যেটা ছিল পলিসি, মার্শাল প্ল্যান, ট্রুম্যান ডক্ট্রিন, এগুলোর মাধ্যমে তারা কি করেছিল, যে ইউরোপের অনেক ডেভেলপমেন্ট করেছিল, ইউরোপের রিকনস্ট্রাকশন হয়েছিল। তো ইউরোপের সেই রিকনস্ট্রাকশন কে দেখিয়ে গোটা বিশ্বকে বা ডেভেলপিং কান্ট্রিজ গুলিকে তারা
মোহিত করার চেষ্টা করেছিল, এক প্রকার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল যে দিস, এবং তারা বলার চেষ্টা করেছিল দিস ইজ দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অর দিস ইজ দ্য ওয়ে অফ মডার্নাইজেশন, সো ইউ হ্যাভ টু ফলো দিস মডেল। তো ইউরোপীয়নাইজেশন যেটা, অর্থাৎ ইউরোপের মডেলটিকে তারা গোটা বিশ্ব জুড়ে প্রচার করেছিল। সো এটা আমরা সেখানে পাচ্ছি। থার্ড বলছে রাইজ অফ নেশন স্টেট সিস্টেম। নেশন স্টেট সিস্টেমটাও সেখানে মডার্নাইজেশনের পার্ট হিসেবে দেখেছে, কারণ তৃতীয় বিশ্বের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই অনেক নতুন সদ্য স্বাধীন দেশ বেরিয়ে এসেছিল। তারা তখন তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে তারা কোন থিওরি বা কোন মডেলটিকে বেস করে তারা তাদের নিজেদের ডেভেলপমেন্টটি এনশিওর করবে। সো তখন তাদেরকে দেখানো হয়েছিল যে তোমাদের মডেলটি হবে ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, তোমাদের মডেল হবে ইউরোপিয়ানাইজেশন, তোমাদের মডেল হবে মডার্নাইজেশন। তো এটাও তার সাথে তার মানে যুক্ত ছিল। মডার্নাইজেশন বললে আমরা নতুন যে সদ্য স্বাধীন দেশগুলো বা তাদের যে ব্যবস্থা সেগুলোকে পাই, কারণ তাদেরকে বলা হয়েছিল তুমি মডার্নাইজেশনকে ফলো করো, যেটা ওয়েস্টার্নাইজেশন, যেটা ইউরোপিয়ানাইজেশন। এবং তাদেরকে এই সিস্টেমের মধ্যে বলা হয়েছিল যে মডার্নাইজেশন বা ওয়েস্টার্নাইজেশন বা ইউরোপিয়ানাইজেশন মানেই হচ্ছে যে সেখানে ইন্ডাস্ট্রিকে সেখানে গ্রোথ দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়েও তোমাদের শুরুতে গতকাল অনেক কথা বলেছি যে ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে একটা কমন ফর্মুলা, ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে কতগুলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে একটা হায়ারার্কিক্যাল সিস্টেমে ডেভেলপ করা একটা কত একটা একটা বড় আমব্রেলা, যার আন্ডারে একটা বড় প্রোডাক্টিভ ফোর্স ক্রিয়েট করা হয়, যার আন্ডারে আমরা দেখতে পাবো কি যে একটা ডিসিপ্লিনারি ওয়েতে সেখানে ফাংশনস হয়। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে এটাই। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানেও হচ্ছে যে একটা বড় পরিমাণে সেখানে কি, সেখানে একটা প্রোডাক্টসের হচ্ছে সাপ্লাই, এবং সেই সাপ্লাইকারী প্রোডাক্টস থেকে একটা বড় পরিমাণে কিন্তু একটা প্রোডাকশন, এবং সেটার মধ্য দিয়ে আশেপাশের মানুষদের বা লেবার যারা বিশেষ করে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের কিন্তু একটা ইকোনমিক একটা ডেভেলপমেন্ট। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে আমি এগুলোই তোমাদের গতকাল বলছিলাম, সো সেটাও কিন্তু এটার সঙ্গে পার্ট। তো মডার্নাইজেশন যখন তোমরা বলছো তখনই দেখবে যে এই বিষয়গুলো সেখানে কিন্তু জড়িত। গতকাল এগুলো ধরে ধরে আলোচনা হয়েছে তোমাদের 2018 এর নেটে জুলাইয়ে এসেছে। এবার এবার দেখো চলে আসবো 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হাউ মেনি স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ ডাজ W.W. Rostow outline in his book Stages of Economic Growth, a Communist Manifesto। তো কমিউনিস্ট পুরো বই মানে বইয়ের নাম যখন তোমরা পড়বে তখন নিশ্চয়ই তোমাদের চেষ্টা থাকবে এটাই যে পুরো বইটার নাম দেখতে হবে, কারণ কোয়েশ্চেন্স এর ট্রেন্ড এটাও দেখা যাচ্ছে আজকাল যে কোয়েশ্চেন কোলনের পর যেটা আছে সেটাকে প্রশ্ন করছে যে কোলনের পর কি আছে। তো এখানে কোলনের পর দেখো রয়েছে নন কমিউনিস্ট ম্যানিফেস্টো। তো এটাও তোমাদের দেখতে হবে। তো এখানে অর্থনৈতিক গ্রোথের যে 5টা স্টেজের কথা রস্ট্রো বলেছেন, তো সেই নিয়েই তিনি তার বইয়ের নামকরণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নন কমিউনিস্ট ম্যানিফেস্টো, কারণ কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আমরা কি দেখেছি, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আমরা দেখেছি যে সেখানে সোসাইটিকে বেস ধরে সেখানে ডেভেলপমেন্ট এনশিওর করা, কিন্তু এখানে তো তা করা হয়নি। এখানে প্রাইভেটের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হচ্ছে। কমিউনিজম আমরা দেখেছি যে স্ট্রেট কন্ট্রোল একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ডেভেলপমেন্ট সেখানে হয়েছে। কিন্তু নন কমিউনিস্ট যখন বলা হচ্ছে তখন সেটা লিবারাল একটা ইনফ্রাস্ট্রাকচার, এবং সেই লিবারাল মানেই হচ্ছে সেখানে প্রাইভেটের হাতে ছেড়ে দিয়ে প্রাইভেটকে নিজের মতো করে কন্ট্রোল করতে দেওয়া। তো এখানে আমরা দেখতে পাবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে সেগুলো তারা সেই গ্রোথ গুলো ইনশিওর করেছে, এবং সেখানে তিনি 5টা স্টেজকে আলোচনা করেছেন। সো 5টা স্টেজ সরাসরি জিজ্ঞেস করেছে, যেটা গতকাল তাহলে আমরা পেয়েছি। এরপরে চলে আসো মহারাষ্ট্রের কোয়েশ্চেন, which among the following is not mentioned in the five stages of growth mentioned by W. Rostow। তো যেটা তিনি এখানে মেনশন করেনি সেটা হচ্ছে, দেখো প্রথমে ছিল ট্র্যাডিশনাল, তারপরে ছিল হচ্ছে প্রি কন্ডিশন অফ টেক অফ, তারপরে হচ্ছে টেক অফ ছিল, তারপরে হচ্ছে শেষের দিকে ছিল হচ্ছে একেবারে হাই মাস কনজাম্পশন শেষের দিকে ছিল। কিন্তু এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখানে মানে এক্সপ্লেনেটরি পার্ট হিসেবে এটা ছিল, কিন্তু সরাসরি কোনো এটার হেডে কিছু ছিল না। ভালো করে দেখো, এখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে যখন কোনো একটা স্টেজের এক্সপ্লেনেশন করা হচ্ছে তখন সেখানে বা ইনস্টলেশন সেট আপ করার কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে তার এক্সপ্লেনেশন হিসেবে টেকনোলজি ছিল, কিন্তু সরাসরি তার কোনো হেডে টেকনোলজির উল্লেখ ছিল না। যদি আমি বলবো যে এই ধরনের কোয়েশ্চেন্স না তৈরি করাই ভালো কোয়েশ্চেন সেটারদের, বাট ঠিক আছে করেছে যখন, তখন আমরা সরাসরি হেডগুলোই মনে রাখবো। সো 5টা স্টেজ সেখানে ওই রকম ভাবেও মনে রাখা যেতে পারে। 10 নম্বর কোয়েশ্চেন চলে আসতো। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 10 নম্বর কোয়েশ্চেন বলছে এখানে পলিটিক্যাল ম্যান ইজ রিটেন বাই। গতকাল আমরা পলিটিক্যাল ম্যানের কোয়েশ্চেন দেখেছি যে মডার্নাইজেশনের সাথে জড়িত এস.এম. লিপসেট, সাইমোর নামটা ওনার কি ছিল, সাইমোর মার্টিন লিপসেট। তো সাইমোর মার্টিন লিপসেটের সাথে জড়িত তার, তো দেখো এস.এম. লিপসেট গুরুত্বপূর্ণ একটি নাম।
বারবার পরীক্ষায় এই নামটি জিজ্ঞেস করেছে যে পলিটিক্যাল ম্যান কে লিখেছে, এস এম লিপসেট। পলিটিক্যাল থিওরি থেকেও কোয়েশ্চেন্সটা কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেছে। সো গতকালই আলোচনা হয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে, দেখতেই পাচ্ছ। কোয়েশ্চেন্স নাম্বার 11 দেখো কি বলছে। ইন দ্য লিটারেচার অন পলিটিক্যাল মডার্নাইজেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনফ্যাসিস্ট, যে মডার্নাইজেশনের রাজনৈতিক আধুনিকতার, রাজনৈতিক আধুনিকীকরণের যে 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 সাহিত্য আছে, যে রাজনৈতিক আধুনিকরণের সাহিত্যের কোনটার উপর কি বলবো যে জোর দেওয়া হয়নি, যেটার উপর জোর দেওয়া হয়নি সেটা হচ্ছে কি, যেটা চেঞ্জ ইন ডেভেলপিং সোসাইটি থ্রু নন ওয়েস্টার্ন ওয়ে। নন ওয়েস্টার্ন ওয়ের উপর জোর দেওয়া হয়নি, যেটা জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ে। তো এখানে নন শব্দটি যেহেতু আছে তাই এটা ভুল হয়ে গেছে। আমরা গতকালই চর্চা করলাম, আজকেও তোমাদের বললাম যে ওয়েস্টার্নাইজেশনে তোমাদের মডার্নাইজেশনের কথা বলা হয়েছে, নন ওয়েস্টার্নাইজেশনে তো বলা হয়নি। এবং ডাব্লিউ রসের বইটার নামই হচ্ছে সেখানে নন কমিউনিস্ট। নন কমিউনিস্ট মানেই হচ্ছে যদিও সেখানে আমেরিকাও সেই সময়, সরি সোভিয়েত ইউনিয়নের একটা বড় পার্টও তোমরা জানো যে সেখানে ইউরোপের মধ্যেই চলে আসে, যেটাকে আমরা ওয়েস্ট হিসেবেই ধরি জেনারেলি। তারপরেও তোমরা ইউরোপের বড় পার্টিকে জেনারেলি ওয়েস্ট হিসেবে ধরা হয়। তো সেখানে যদি সেটাকে দেখার চেষ্টা করো তাহলে দেখবে যে সেখানে ইউরোপের কথা বলা হচ্ছে, ব্রডার ইউরোপের কথা বলা হচ্ছে। তো যাই হোক, এটা আমরা পাচ্ছি। তো নন থাকার ফলে এটা ভুল হচ্ছে। তার বাকিগুলো একটু দেখে নাও। যেটা হচ্ছে পলিটিক্যাল মডারেশনের কথা বলছে, রাজনৈতিক আধুনিকীকরণের কথা বলা হচ্ছে। তো সেখানে স্টেবিলিটির কথা বলা হয়। স্টেবিলিটির কথা কোথায় দেখলাম আমরা? হান্টিংটনকে আলোচনা করতে দেখলাম। অর্ডারের কথা বলা হয়েছে, একটা শৃঙ্খলায় সেখানে আসবে, বিভিন্ন থিঙ্কার্স এটাও নিয়েও চর্চা করেছে। এবং প্রোগ্রেসের কথা বলা হয়েছে। এগুলো সাধারণ কতগুলো বিষয়, ফিচার্স, যেগুলো পলিটিক্যাল মডার্নাইজেশনের জন্য জড়িত, অর্থাৎ রাজনৈতিক আধুনিকীকরণের জন্য জড়িত। রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝায়? বোঝায় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার প্রক্রিয়ায় যেন মানুষের, সেখানে সাধারণ মানুষের যাতে মেরিটোক্রেসির ভিত্তিতে অ্যাটলিস্ট সেখানে যাতে পার্টিসিপেশনসটাকে ইনশিওর করা হয়, এবং সোসাইটিতে যে মোবিলাইজেশনসটা এসেছে সেই মোবিলাইজেশনসটাকে যেন সেখানে ভ্যালুস দেওয়া হয়। তবেই গিয়ে কি হবে, রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু স্থায়িত্ব নিশ্চিত করা যাবে, এবং একটা শৃঙ্খলা তাদের মধ্যে নিশ্চিত করা যাবে, এবং তাদের উন্নতিটাও নিশ্চিত করা যাবে। সেগুলো একেবারে সাধারণ কথা, এগুলো আমরা জানি। এরপরে চলে আসো, এখানে কি বলছে, which of the following is not, which of the following is an example of modernization with democracy। তো গণতন্ত্রের আধুনিকতার সাথে গণতন্ত্র, তো এটা কি বলছে, which of the following is an example of modernization with democracy। তো আধুনিকতার সাথে যে গণতন্ত্র তার একটা উদাহরণ কি হতে পারে? তো আধুনিকতার সাথে যার যে গণতন্ত্র, অর্থাৎ আধুনিকও হয়েছে সে, গণতান্ত্রিক পদ্ধতিতেই সে তার নিজের উন্নতি করেছে। তো গণতান্ত্রিক পদ্ধতিতে যে তার নিজের উন্নতি করেছে বা আধুনিক করেছে নিজেকে, তার একটা বড় উদাহরণ হচ্ছে জাপান ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। যে জাপান আমরা দেখতে পেয়েছি, শুধু জাপান নয়, এর পাশাপাশি তোমরা এশিয়ান টাইগার্স বলে যে কান্ট্রিজ গুলো আছে, এর আগে কোনো একটা ক্লাসে, আন্ডার ডেভেলপমেন্টের ক্লাসে তোমাদের বলছিলাম যে এশিয়ান টাইগার্স কান্ট্রিজ গুলো এটাই করেছে। এশিয়ান টাইগার্স এর মধ্যে আমরা সব কান্ট্রিজ যে পাই তা নয়, কিছু অটোনমাস, একটা যেমন অটোনমাস রিজিয়ন আছে চায়নার, সেটা হচ্ছে যেমন হংকং আছে, হংকং না, এটাকে কি বলছে, হংকংই তো, না না হংকংই তো, হংকং আছে, তাইওয়ান আছে, সিঙ্গাপুর আছে, এবং আরো এখন নতুন সেভাবে এগুলো কিছু কিছু আরো দেশকে এই ক্যাটাগরিতে অ্যাড করা যেতেই পারে। সেগুলো হচ্ছে মালয়েশিয়ার কথা বলতে পারো তোমরা, জাপানের কথা বলতে পারো, এই সমস্ত দেশগুলো, ঠিক আছে, সাউথ কোরিয়ার কথা বলতে পারো। এই দেশগুলো কিন্তু এই একই পদ্ধতিতে নিজেদের কিন্তু উন্নতি করেছে। কি করেছে তারা করেছে যেটা, সেটা হচ্ছে যে তাদের যত রকমের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা ইনক্লুসিভনেস ঘটাতে পেরেছে। তারা মানুষকে ভ্যালু দিয়েছে, তারা কম্পিটিশনসকে ভ্যালু দিয়েছে, তারা তারা সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, এবং মানুষের মতামতকে তারা গুরুত্ব দিয়েছে। অর্থাৎ মানুষের মতামতকে যেখানে গুরুত্ব দেওয়া হয়, মানুষের স্বাধীনতাকে যেখানে গুরুত্ব দেওয়া হয়, সেগুলো কিন্তু গণতন্ত্রের উদাহরণ। তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে বা ডেমোক্রেটিক একটা মেথডে তারা কি করেছে, যে নিজেদের কিন্তু ডেভেলপমেন্ট এনশিওর করেছে। সো জাপান, কোরিয়া, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, হংকং, এই সমস্ত দেশ জায়গাগুলোতে তোমরা কিন্তু ডেমোক্রেসির একটা বড় ধরনের একটা রোল দেখতে পাবে। তো এইরকম ভাবেই তারা কিন্তু নিজেদেরকে শক্তিশালী করেছে। জাপানের নামটা একটুখানি মানে কি বলবো যে হাটকে টাইপের, একটুখানি বলতে পারো যে ভিন্ন ধর্মী বা একটা গুরুত্বপূর্ণ নাম। তার অন্যতম কারণ হচ্ছে যে জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিরোশিমা নাগাসাকি শহরে তার যখন বোমা দুটো নিক্ষেপ করা হলো, লিটল বয় এবং ফ্যাটম্যান, তখন আমরা দেখেছি যে জাপান বিধ্বস্ত হয়ে গেছে, তার পুরো একটা জাতি সেখানে কিন্তু পঙ্গু হয়ে গেছে। এখনো দেখবে মানুষ অনেকে হয়তো পঙ্গু হিসেবে জন্মগ্রহণ করে। সো তারপরেও সেই জাতিটি নিজেকে কিন্তু শক্তিশালী করতে পেরেছে।
তো এই যে একটা অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার পেছনের যে মানে অনুপ্রেরণা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক মেথড বা গণতান্ত্রিক সিস্টেম, যে গণতান্ত্রিক সিস্টেমই তাদেরকে এই উন্নতির পথে কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তো তার এই কারণে তারা অনেক বেশি আজকে উন্নত। তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। বিপরীত দিকে যে সমস্ত অপশনস গুলো এখানে আছে সেগুলো তোমরা দেখবে যে মডার্নাইজেশনের সাথে ডেমোক্রেসি ডেভেলপমেন্ট, হিটলারের জার্মানি না, হিটলার সেখানে ডেমোক্রেসির পরিবর্তে বরং ডেমোক্রেটিক উপায়কে অবলম্বন করে সে পাওয়ারে এসেছিল, বা ডেমোক্রেটিক উপায়কে অবলম্বন করে আমরা দেখেছি কি ডেমোক্রেটিক উপায়কেই অবলম্বন করে সে কিন্তু মানে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল নিজের হাতে, সেন্ট্রালাইজ করেছিল, এবং সেই সেন্ট্রালাইজ পাওয়ার দিয়ে কিন্তু সেখানে ইহুদিদের উপর অত্যাচার চালিয়েছে, মাইনরিটিসদের উপর অত্যাচার চালিয়েছে, অপোজিশনসদের উপর অত্যাচার চালিয়েছে, যারা কমিউনিজমকে প্র্যাকটিস করতো তাদের উপর অত্যাচার চালিয়েছে। এবং সেই সময় তোমরা জানো যে ফ্র্যাঙ্কফার্ট স্কুল, যে স্কুলের নাম আমরা পড়ে থাকি পোস্ট মার্কসিস্ট থিওরিতে, তো সেই স্কুলকেও তিনি ধ্বংস করে দিয়েছেন। সো অনেক কিছুই করেছেন যেগুলো কোনো রকম ভাবেই ডেমোক্রেটিক প্র্যাকটিসের সাথে যায় না। সো এটা কখনোই তাদের উন্নত তারা হয়তো হতে পারে সেই সময়, যদিও খুব একটা বেশি তো হয়নি, ধ্বংস হতেও দেখলাম আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কিন্তু আমরা দেখেছি কি যে হ্যাঁ মানে এই সমস্ত ফিচার্স গুলোর কারণে এখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে এটার সাথে আমরা কম্প্যাটিবল হিসেবে নিতে পারি না। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে রাশিয়া আন্ডার পিটার দ্য গ্রেট, এটাও হবে না। টার্কি আন্ডার মুস্তাফা কামাল পাশা, এরা দেখবে অনেক বেশি অথরিটেরিয়ান ছিলেন বা একতান্ত্রিক ছিলেন, এক ব্যক্তি শাসন ছিল, এগুলো তো কোনো রকম ভাবে এগুলো কিন্তু সঠিক উদাহরণ হবে না। কারণ গণতন্ত্র মানে বহু জনের শাসন, এখানে জনগণের শাসন, বহুজন বলবো না, এখানে জনগণের শাসন, ডেমসের শাসন। ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ, তো ডেমসের শাসন। তো সেই ডেমসের শাসন এবং সেই ডেমস তার নিজের যে শাসন করার যে কোয়ালিটি সেটার ভিত্তিতেই সে কিন্তু সেখানে পাওয়ারে আসে, এবং সে যদি সেখানে কখনো ব্যর্থ হয় তাহলে তাকে রিপ্লেসও করার একটা ব্যবস্থা ডেমোক্রেসির মধ্যে আছে, যেটা জাপান কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছে। দ্যাট ইজ ওয়াই জাপান এখানে কিন্তু খুব একটা এক্সেপশনাল নাম ডেভেলপমেন্টের, মডার্নাইজেশনের সাথে ডেভেলপমেন্টের। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 13, যেটা বলছে অ্যাকর্ডিং টু ডব্লিউ রস, এভরি কান্ট্রি হ্যাজ টু পাস থ্রু 5 স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। নতুন করে বলার কিছু নেই, ডব্লিউ রস দিয়েছে। ট্র্যাডিশনাল সোসাইটি, তারপরে এখানে আসবে প্রি কন্ডিশনস টু টেক অফ, তারপরে আসবে টেক অফ, তারপরে আসবে ড্রাইভ টু ম্যাচুরিটি, তারপরে আসবে হাই কনজাম্পশনস, হাই মাস কনজাম্পশনস। সো এইটা আমরা এখানে একটা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। তাহলে নাম্বার 1, তারপরে আসছে এখানে নাম্বার 3, 1 3 4 1 3 4 2 5 1 3 4 2 5 1 3 4 2 5, দেখো সিকোয়েন্স মিলে আছে। তো যা আমরা পড়েছি সেগুলোই দেখো বিভিন্ন ইউনিভার্সিটি এন্ট্রান্সে, পিএইচডি বলো, নেট বলো, সেট বলো, সব জায়গায় কিন্তু এসছে। Why did the theory of modernization emerge? মডার্নাইজেশন তত্ত্ব কেন এখানে উৎপত্তি লাভ করেছিল? তো মডার্নাইজেশন তত্ত্ব যে কারণে উৎপত্তি লাভ করেছিল সেটা তোমরা জানো, যে সেই সময় ডেভেলপিং কান্ট্রিজ গুলো তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে তারা নিজেদের উন্নতি কিভাবে এনশিওর করবে, তারা সেটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল, তারা একটা কনফিউশনে ছিল। তো তখন তাদেরকে হেল্প করার জন্য এইটাই থিওরিটাকে কিন্তু রচনা করা হয়। কি কোন থিওরি, কি আর্গুমেন্ট, বিশেষ করে সেই সময় দেখবে ইউরোপের বিভিন্ন থিঙ্কার্স, আমেরিকার বিশেষ করে আমেরিকার থিঙ্কার্সরা তখন চেষ্টা করলো যে নতুন দেশগুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমরা এগুলোকে থিওরাইজ করে তাদেরকে এইরকম ভাবে একটা গাইডেন্স দিতে পারি, যে গাইডেন্সটা তারা কাজে লাগিয়ে কি করতে পারে, নিজেদের উন্নতিটা ইনশিওর করতে পারে। তো তারা কিভাবে উন্নতি করেছে সেটা নিয়ে তারা বই লিখতে শুরু করলেন, বই লিখে বা গবেষণা করতে শুরু করলেন, সেগুলোকে থিওরাইজ করলেন, করে জনগণের সামনে নিয়ে আসলেন, বা ডেভেলপিং কান্ট্রিজগুলিকে এক প্রকার বলা যেতে পারে উপহার দিলেন। জনগণ, ডেভেলপিং কান্ট্রিজের লিডার্সরা সেটাকে একসেপ্ট করলেন। অনেকে একসেপ্ট করেছে, অনেকে করেনি। যারা একসেপ্ট করেছে তারা মানে অনেকে পজিটিভলি সেটা একসেপ্ট করে সেটা পজিটিভ ডেভেলপমেন্ট এনশিওর করতে পেরেছে, আবার একসেপ্ট করে অনেকে কিন্তু সেখানে রসাতলেও চলে গেছে, নিজেদের মধ্যে ব্রেকও দেখা গেছে। কেন? তার অন্যতম কারণ, এবং যুগোস্লাভিয়া সেখানে একটা বড় নাম হতে পারে, যে অনেক দেশ এইরকম তারা টুকরো টুকরো হয়ে গেছে। কেন? কারণ ডেমোক্রেসির অস্ত্রটা তোমাদের আমি এর আগেও হান্টিংটন পড়াতে গিয়ে বলেছিলাম, ডেমোক্রেসি নামক যে অস্ত্র সেটা হচ্ছে অনেকটা ছুরির মতো, নাইফ, ছুরির মতো। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে এর একটা পার্ট দিয়ে বা একটা সাইড দিয়ে যেমন অস্ত্র পাচার করা যায়, যেটাকে অপারেশন বলি আমরা, অপারেশন করতে পারো, একটা একটা রোগীকে তুমি সারিয়ে তুলতে পারো, তাকে রিকভার করতে পারো তার শারীরিক অবস্থার, আবার তাকে দিয়ে আবার সেই একই অস্ত্র দিয়ে তুমি কাউকে কিন্তু খুনও করতে পারো, তার ক্ষতিও করতে পারো। তো এর ব্যবহারটা কিভাবে তুমি করবে সেটা তোমাকে শিখতে হবে, সেটা তোমাকে জানতে হবে, এবং ব্যবহার করার জন্য তোমাকে কিন্তু যথেষ্ট ম্যাচিওর হতে হবে। তো কারা ব্যবহার করছে সেটা গুরুত্বপূর্ণ, এবং সে কিভাবে ব্যবহার করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ।
তো অনেক দেশ আছে যারা এটাকে ব্যবহার করতে পারেনি, তারা যেমন তাদের খুব একটা ডেভেলপমেন্ট এনশিওর করতে পারেনি, আবার যারা আছে যেটা খুব ভালো রকম ভাবে এনশিওর করতে পেরেছে এই ইউজটাকে, তো তারা নিজেদের কিন্তু ডেভেলপমেন্ট এনশিওর করতে পেরেছে। বড় উদাহরণ হচ্ছে এশিয়ান কান্ট্রিজ গুলো, এশিয়ান টাইগার্স যাদেরকে বলা হচ্ছে তারা। আমরা যেমন অনেকটা ডেমোক্রেসিকে বলতে পারো, আমি তো বলবো যে সেখানে আমরা খুব একটা বেশি কাজে লাগাতে পারিনি, বিশেষ করে ইকোনমিক গ্রোথের পার্সপেক্টিভ থেকে, যে আমাদের ডেমোক্রেসি আমাদের ইকোনমিক গ্রোথে আমাদেরকে হেল্প খুব একটা বেশি করেনি। কিন্তু এই ট্রানজিশনটা দেখা গেছে বা একটা র্যাডিক্যাল চেঞ্জ দেখা গেছে আফটার 1991, যখন আমরা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের মডেলে চলে গেলাম, তখন থেকে আমাদের একটা র্যাডিক্যাল চেঞ্জ আমাদের দেশে কিন্তু দেখা গেছে। এবং এখনো দেখবে সরকার কি করছে, যে সরকার প্রাইভেটাইজেশন করছে ঠিকই, কিন্তু দেখবে প্রাইভেটাইজেশন করলেও কালচারের জায়গাগুলোতে নিজেকে বা আরো সফট পাওয়ারের উপর অত্যধিক বেশি ফোকাস করে, এবং সেই সফট পাওয়ারকে সামনে রেখে কিন্তু নিজেদের কন্ট্রোলটা রাখার চেষ্টা করে, এবং ইন্ডিয়ানাইজেশন যেটাকে আমরা বলি, সেই ইন্ডিয়ানাইজেশন সেটাকে কিন্তু রক্ষা করার চেষ্টা করছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলোর মধ্যেই আমরা দেখতে পাবো যে ডেমোক্রেসিকে তারা কিন্তু ভালো রকম ভাবে নার্চার করার চেষ্টা করছে বা প্র্যাকটিস করার চেষ্টা করছে। 15 নম্বর কোয়েশ্চেন্স এর দিকে চোখ রাখো, কি বলছে? অ্যাকর্ডিং টু ডব্লিউ রস্টস ইকোনমিক গ্রোথ থিওরি, এভরি কান্ট্রি পাসেস স্টেজেস অফ, রিপিট কোয়েশ্চেন, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ পিএইচডি কোয়েশ্চেন 2023 সালে এসেছে। তো ভালো করে দেখে নিও। Which of the following revolution is not mentioned by Seymour, Martin Lipset, কিছুক্ষণ আগে দেখলে, and Stein Rocken? তো which of the following revolutions, এটা রিভলিউশন রিলেটেড কোয়েশ্চেন্স, এখানে আমি আলোচনা করব না, রিভলিউশনের তোমাদের একটা পার্ট আছে, আমি সেখানে কোয়েশ্চেন্সটিকে নিয়ে আসবো, এখানে আমি এটা নিয়ে আর আপাতত কিছু বলবো না। তো রিভলিউশনস নিয়ে আলোচনা করবো যখন, তখন আমি এটা তোমাদের বলে দেবো। 17 নম্বর কোয়েশ্চেন চোখ রাখো। Which of the following pair is not correctly matched? তো যেটা ম্যাচ করছে না সেটা হচ্ছে অর্গানস্কি পলিটিক্যাল ডিকে, না, অর্গানস্কি এই কথাটা বলেনি, এফ ও অর্গানস্কি কোন রকম ভাবে এই কথাটা বলেনি। পলিটিক্যাল ডিকে নিয়ে যিনি চর্চা করেছেন তিনি হচ্ছেন স্যামুয়েল পি হান্টিংটন। তোমাদের কিছুক্ষণ আগেও বললাম, মডার্নাইজেশন এবং ডিকের কথা বললাম, বা ডেভেলপমেন্ট এন্ড ডিকের কথা বললাম, তো সেখানে স্যামুয়েল পি হান্টিংটন এটার সাথে জড়িত হবে। দেখো নিচে এক্সপ্লেনেশন দেওয়াও আছে। 1965 এ তার একটা এই আইডিয়াটি এসেছিল, 1968 এ তার বই প্রকাশিত হচ্ছে। প্যারাডট জানো তোমরা, একাধিকবার জিজ্ঞেস করেছে, কিছুক্ষণ আগেও পেলে, সার্কুলেশন অফ এলিট, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, প্রসেস অফ ইন্ডাকশন অফ পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল ইন্ডাকশন মানে পলিটিক্যাল যে রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে হচ্ছে কি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ, এটাও আলোচনা করেছি আমরা। লুসিয়ান পাই, স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশনস, এগুলো আলোচনা হয়েছে, তোমরা জানো, এগুলো এখানে নিচে দিকে এক্সপ্লেনেশন দেওয়া আছে, নিচে ভালো করে দেখে নিও, ঠিক আছে। পলিটিক্যাল অর্ডার এন্ড পলিটিক্যাল ডিকে, এটা ফ্রান্সিস ফুকুয়ামা বলছে, এটা পলিটিক্যাল অর্ডার এন্ড পলিটিক্যাল ডিকে, এটা ফ্রান্সিস ফুকুয়ামা বোধহয় হবে না, এটা আমি একটু ভুল দিয়েছি বোধহয়, এটা হচ্ছে ইয়ে হবে, আমি পরে কারেক্ট করে দেবো, এটা হচ্ছে আমাদের স্যামুয়েল পি হান্টিংটন হবে। চলে আসো 18 নম্বর কোয়েশ্চেন। পলিটিক্যাল মডার্নাইজেশন ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রেজাল্ট অফ সোশ্যাল মোবিলাইজেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। পলিটিক্যাল মোবিলাইজেশন ইজ রিগার্ডেড অ্যাজ আ রেজাল্ট অফ সোশ্যাল মোবিলাইজেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো সন্দেহ নেই, তাই তো? এখানে দেখো বোথ এ এন্ড আর ট্রু বলেছে, তাহলে কোনো সন্দেহ নেই, কেন ঠিক? কারণ আমরা কি পড়লাম এতদিন, গতকালও পড়লাম, কি পড়লাম, যে সামাজিক মোবিলাইজেশন বা সামাজিক সচলতা যখন আসবে, সেই সামাজিক সচলতার সাথে সাথে ইনস্টিটিউশন গুলোর মধ্যে যদি সেই সচলতাকে ম্যানেজ করার মতো বা ইনক্লুড করার মতো যদি ক্যাপাসিটি থাকে, তবেই গিয়ে কি হবে, একটা ব্যালেন্স পজিশনে অর্থনৈতিক উন্নতি হবে, নইলে কিন্তু হবে না। এবং এই ধরনের অর্থনৈতিক উন্নতি হচ্ছে রাজনৈতিক আধুনিকীকরণ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। সেটাই তোমাদের বললাম, সামাজিক সচলতা অনেক হয়ে গেছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ইনক্লুসিভনেস নেই, তার রিজিড একটা ফর্ম রয়েছে, সে বদলাতে চায় না। যারা ক্ষমতায় ছিল আজ থেকে 50 বছর আগে, তাদেরই উত্তর পুরুষরা হয়তো বসে চলেছে ক্ষমতায়, ডেভেলপমেন্ট কিছু আসেনি, হয়তো ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট কিছু ইনস্টিটিউশনের মধ্যে হয়তো আসেনি, যে না সেখানে ওই পরিবারের বাইরের মানুষরাও হয়তো সেখানে আসার সুযোগ পাবে, তারাও নিজেদের ভাবনাটাকে সেখানে দিতে পারবে, ডেভেলপমেন্টকে ইনশিওর করবে, এটা হয়তো সেখানে নেই। যদি না থাকে তাহলে সিস্টেমটা ভেঙে পড়বে এবং গুরুত্ব সেখানে হবেই না, বরং নেগেটিভে রান করবে। কিন্তু এই দুটো যেখানে হয়, সোশ্যাল মোবিলাইজেশন একদিকে, অন্যদিকে ইনস্টিটিউশনের মধ্যে ইনক্লুসিভনেস, সেটা আলটিমেটলি ইকোনমিক ডেভেলপমেন্ট এনশিওর করে, এবং এই প্রসেসে ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটাকে হচ্ছে কিন্তু পলিটিক্যাল মডার্নাইজেশন। রিজনে কি বলছে দেখো, বোথ সোশ্যাল মোবিলাইজেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট আর ভেরি মাচ ইন এভিডেন্স ইন ডেভেলপিং সোসাইটিস। একেবারেই কোনো সন্দেহ নেই, কেন? কারণ সামাজিক যে সচলতা এবং অর্থনৈতিক যে উন্নতি, এই দুটোই আমরা কি দেখতে পাই, এটা আমরা উন্নয়নশীল যে সমাজ আছে সেই সমাজগুলিতে এটাকে আমরা খুব জোরালো ভাবে দেখতে পাই। যে সামাজিক সচলতা
অন্য অনেক দেশে আছে দেখবে সামাজিক যেমন বাংলাদেশের উদাহরণ নিয়ে নাও, যে সোসাইটি অনেক প্রোগ্রেস করে গেছে, সোসাইটি অনেক প্রোগ্রেস করে গেছে, বিশেষ করে এখানে সোশ্যাল মিডিয়ার যুগে সোসাইটি অনেক প্রোগ্রেস করেছে, কিন্তু কোনো সন্দেহ নেই সেখানে। তো সোসাইটি রাতারাতি প্রচুর, এবং তোমরা জানো যে এখন যেটা নতুন করে এখন সব থিওরি বেরিয়ে আসছে যে আমেরিকার জর্জ সোরস নাকি সেখানে বড় ফান্ড করেছে, স্টেট এইডের যে ফান্ড, যেটা ডোনাল্ড ট্রাম্পও বললেন। গত পরশুদিন আমরা বলতে শুনলাম প্রধানমন্ত্রীকে আমাদের পাশে বসিয়ে নিয়েই সাংবাদিকের একটি প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে তিনি একটা এই কথাটি বললেন। তিনি সাংবাদিক যখন প্রশ্ন করছেন যে ইউএস এইড ফান্ড যেটা আছে সে তার টাকা কি কোনো রকম ভাবে বাংলাদেশে ব্যবহার হয়েছে, তো তখন তিনি বললেন যে হতেও পারে, হতেও পারে। যখন এই কথাটি বলছেন, তো তার মানে কি কোথাও এখানে পসিবিলিটিস আছে। মানে তিনি না যদি সরাসরি বলতেন তাহলে কিন্তু মানে তার কাছে ইনফরমেশন ছিল বলেই তিনি সরাসরি এটা না বলেছেন। কিন্তু এই যে হতেও পারে যখন বলছেন, তার মানে তিনি জানেন কিন্তু তার কাছে ইনফরমেশন নেই, মানে এটা হয়তো তিনি প্রুভ করতে পারবেন না, কারণ কিভাবে হয়েছে সেটা প্রমাণযোগ্য নয়, কিন্তু তিনি জানেন যে এটা হয়েছে। তো এই হতেও পারে যখন এই ধরনের একটা সম্ভাবনার একটা উত্তর দিচ্ছেন, তখন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে স্টেট এডের ফান্ড তারা কি করেছে, তারা কিন্তু বাংলাদেশের সরকার ফেলতে সাহায্য করেছে, এই সরকারকে আগে সরকারকে তাড়িয়ে দিয়ে নিজের মতো করে সরকার তারা প্রতিষ্ঠা করেছে, কোনো সন্দেহ নেই। এখন এখানে আমরা কি দেখলাম যে সেই ফান্ডে বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতায় একটা নতুন ধরনের সোশ্যাল গ্রুপ সেখানে বেরিয়ে এসেছে। সেই সোশ্যাল গ্রুপটা অনেক বেশি মোবিলাইজড, সেই সোশ্যাল গ্রুপ অনেক বেশি এম্পাওয়ার্ড, তাদের কাছে প্রচুর টাকা পয়সা পেয়ে পৌঁছেছে, এই 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 ভাগিদারিটা পৌঁছেছে আমেরিকার টাকার, এবং তারা ফলে অনেক বেশি সেখানে সাহসী ফিল করেছে, এবং সেই সাহসী নিয়েই তারা কিন্তু গোটা দেশের মানুষকে এক ঐক্যবদ্ধ করে তারা কিন্তু দেখা গেল যে সেখানে একটা সরকার ফেলে দিতে পারলো। তো এটাও মাথায় রাখো যে যে কোনো দেশে সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে যদি তার এই যে সোশ্যাল অর্ডার যেটা আছে, বা ওই যে সমস্ত বলতে পারে আইনের যে বেড়াজালগুলো আছে বা আইনের যে বাঁধনগুলো আছে সেগুলোকে যদি হালকা করে দেওয়া যায় বা আলগা করে দেওয়া যায়, যে কোনো দেশে সরকার পড়ে যেতে পারে। আমেরিকাতে সরকার এক্ষুনি পড়ে যেতে পারে যদি সরকার সেখানে মানে যদি একটুখানি বাঁধনগুলো যদি আলগা হয়ে যায়, লকে ছাপিয়ে গিয়ে কোনো যদি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি ছাপিয়ে চলে যায়, তো হতে পারে। যেমন আমরা দেখেছি 2011 সালে, আমরা যে দেশকে এত উন্নত দেশ বলি, সেই দেশে আমরা দেখেছি 2011 সালে অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হয়েছে। তার মানে কি, এবং সেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের দেশে কত বড় বৈষম্য আছে, যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই। 1% মানে 1% মানুষের হাতে 99% সম্পদ, আর 99% মানুষের হাতে 1% সম্পদ। তখন সেই সময় বড় স্লোগান উঠছিল উই আর দ্য 99%, যে 99% মানুষ বলছে আমরা আমাদের হাতে 1% সম্পদ। যদি সেটা সিম্বলিক ছিল, কিন্তু মোটামুটি ভাবে ধরে নাও যে 90% মানুষের হাতে 1% সম্পদ, আর 10% মানুষের হাতে তাদের কিন্তু 99% সম্পদ সেখানে কিন্তু রয়েছে। এত বড় একটা গ্যাপ সেখানে রয়েছে। কাজে যে ডেমোক্রেসিকে আমরা এত প্রশংসা করে চলেছি, যার উন্নতিকে আমরা এত প্রশংসা করে চলেছি, যে এত গোটা বিশ্ব জুড়ে দাদার রোল পালন করছে, তারও দেশে কিন্তু একটা প্রবলেম আছে। তো সব দেশেই প্রবলেম আছে। তুমি যদি আইনের এই বাঁধনটিকে যদি একটুখানি আলগা করে দাও, তাহলেই দেখবে সরকার পড়ে যাবে। 2011 সালে দেখবে যখন টেকনোলজি অনেক বেশি মানে কি বলবো যে একটা স্বাধীনতা নিয়ে এসেছিল, টেকনোলজিকে যেভাবে মানে টেকনোলজি বিশেষ করে 2004 সালের দিকে তৈরি হলো, 2011 সালের মধ্যে দেখা গেল যে যারা টেকনোলজি তৈরি করেছিল তাদের দেশে বড় একটা আন্দোলন হয়ে গেল। তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল ডেভেলপিং কান্ট্রিজ গুলিতে এবং মিডিল ইস্টে, কিন্তু দেখা গেল তাদের নিজেদের দেশে একটা বড় আন্দোলন হয়ে গেল। এটা কখনো তার কল্পনাও করতে পারেনি। কেন? তার কারণ টেকনোলজির যে কত ক্যাপাসিটি, কত বড় একটা ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে সেটা তারা রিয়েলাইজ করতে পারেনি, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা তারা রিয়েলাইজ করতে পারেনি। তো স্বাভাবিকভাবে দেখা গেছে কি, এবং সোশ্যাল মিডিয়াকে সেই সময় বাধার জন্য কোনো আইনও ছিল না, বলে সে একটা ফ্রিডম পেয়েছে, সে মানুষকে মোবিলাইজ করে একটা বড় আন্দোলন ঘটিয়ে দিয়েছে। তো যে কোনো দেশেই কিন্তু আন্দোলন হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বদল হয়েছে তো কয়েক মাস আগে, এগুলো 6 মাস আগে। এখনো দেখবে যদি এই সরকার যদি বাঁধন আলগা করে দেয়, এই নতুন সরকার পড়ে যাবে। এবং মাঝে মাঝে তোমরা দেখছো যে সেখানে ঘেরাও হচ্ছে তার বাসভবন, নতুন উপদেষ্টা। তো মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, এটা সারা জীবন আছে, থাকবে, কারণ ইকুয়ালিটি তো কখনো ইনশিওর করা যায় না, মানুষের মধ্যে এটা থাকবে। তবে সরকারের ডিউটি হচ্ছে এই গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসা, হ্যাভস আর হ্যাভ নটস এর মধ্যে গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসা। কিন্তু 6 মাসের মধ্যেই দেখো সরকারের প্রতি একটা মানুষ বিরক্ত হয়ে গেছে এই নতুন সরকারের প্রতি। তো চাইলে এখনো যদি আবার ইনভেস্ট করে, আইনের বাঁধনটা যদি একটু আলগা হয়ে যায়, তাহলে এখনো বড় একটা আন্দোলন হয়ে সরকারকে কিন্তু ফেলে দেওয়া যেতে পারে। তো তারা সেটা রিয়েলাইজও করছে, এই কারণে দেখবে তড়িঘড়ি এখন। এবং গতকালকে যে প্রেস বাইট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটার পর তোমরা দেখবে যে তারা এখন তড়িঘড়ি নির্বাচনের দিকে যেতে বাধ্য হবে এক প্রকার, নইলে। কারণ তারা তো বললো যে মানে জো বাইডেনের পিরিয়ডে এটাকে তারা সরকার চেঞ্জ করিয়েছে ঠিকই, কিন্তু এখন বলছে যে না ঠিক আছে, তারা মানে জো বাইডেনের পিরিয়ডে তারা তাদের দেশ সেক্রেটারি সেখানে এসে বাংলাদেশে বলেছিল, মানে আমার এটা ইয়েতে ছিল, রিসার্চের প্রপোজালে ছিল, পোস্ট ডকে। তো
তো সেখানে তারা বলছিলেন এটা তাদের সেক্রেটারি এসে যে উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য রিলেশনশিপ বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ ইন দ্য আইস অফ ইন্ডিয়া, rather we would like to see the relationship with the eyes of our own glasses or own eyes, এই কথাটি তারা বলছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করলো, গতকাল তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, অ্যানালিসিসও করেছো, বুঝেছো নিশ্চয়ই। ডোনাল্ড ট্রাম্প বললো যে বাংলাদেশকে আমরা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলাম, নিশ্চয়ই হেডলাইন হয়েছে, সব জায়গায় দেখেছো এটা, তো বাইকটাও নিশ্চয়ই শুনেছো তোমরা। তো সেখানে কিন্তু এই কথাটা বলার মধ্যে দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে ইন্ডিয়ার ইন্টারফারেন্সটা কিন্তু, বা ইন্ডিয়া মানে অ্যাটলিস্ট আমরা আমাদের নিরাপত্তার সাথে আমরা আমাদের যা করণীয় হয়তো আমরা করবো, এবং সেটা করতে গেলে এখন হয়তো সেটা ইউনিসেফের বিরুদ্ধে হয়তো যেতে পারে, এখন এই ইন্টারিম গভর্নমেন্ট বা অ্যাডভাইসারি গভর্নমেন্টের এগেনস্টে যেতে পারে, আমাদের আমাদের আর্গুমেন্টটা হয়তো আরো বেশি ডেমোক্রেটিক হবে, ইলেকট্রাল হবে। তো এখন সেই ফোর্সটা আমাদের থাকবে সেটাও তারা জানে, তো সেই কারণে তারা ভয়ে তড়িঘড়ি এখন দেখবে ইলেকশন করাতে বাধ্য হবে। নইলে তারা এক প্রকার বলেই রেখেছিল 2 বছর 2.5 বছরের আগে 3 বছর আগে ইলেকশন করাবে না, কাইন্ড অফ এই ধরনের একটা কিন্তু একটা একটা বার্তা কিন্তু দিয়েছিল। কিন্তু দেখবে তোমরা এখন এই 1-1.5-2 মাসের মধ্যে হাওয়া বদল হয়ে যাবে, দেখবে ইলেকশনসের একটা কিন্তু একটা সুর কিন্তু উঠতে শুরু করবে। এবং জানো তোমরা যে আগামী দিনে আমাদের কাছে তাদের তো ছুটতে হবে, বিশেষ করে 2026 সালে তোমরা 1996 এ যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা তো রিনিউ তো করতে হবে। তো অনেক প্রতিবন্ধকতা তাদের আছে আমাদের কাছে, এবং সেখানে আমরা শর্ত কতগুলো চাপাবো যে না আমরা শুধু এগ্রিমেন্ট করবো ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে, অন্য কারোর সাথে করবো না। হয়তো এই যদি শর্তটা চাপিয়ে দেয় তাহলেই তাদের কিছু করা থাকবে না। সো তখন তারা বাধ্য হয়ে এটা কিন্তু এই ডিলটা আবার নতুন করে ইলেকশন করাতে বাধ্য হবে। সো এগুলো এক প্রকার, এবং তারা কার কাছে গিয়ে জবাবদিহি করবে যে ইন্ডিয়া আমাদের সাথে এগ্রিমেন্ট করছে না, কার কাছে যাবে? কারো যাবে তো সব থেকে বড় দাদা হচ্ছে আমেরিকাতে। আমেরিকা বলবে আমি জানি না, ও তুমি আমেরিকা ইন্ডিয়ার সাথে বুঝে না, অলরেডি বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী নিজে দেখছেন এটা। তো এগুলো বুঝে নাও যে এগুলো কতগুলো বিষয়। যাই হোক, এই সমস্ত ভাবনাগুলো মাথায় রেখো যে সোশ্যাল মোবিলাইজেশনের সাথে এগুলো কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই কারণে এটা কিন্তু দুটোই ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন এখানে দুটো আলাদা বিষয়। 19 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট ডেফিনেশন অফ ডিফারেন্ট স্কলারস অফ পার্টি সিস্টেম। ডিফারেন্ট স্কলার অন পার্টি সিস্টেম। পার্টি সিস্টেম নিয়ে আমি এখন আর কিছু বলছি না, এটা পার্টি সিস্টেম তোমাদের আলোচনায় আছে, কোয়েশ্চেনটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো এখানে এটা ছেড়ে দাও কোয়েশ্চেন্সটিকে, এটা আলোচনা হবে আমাদের পার্টি নিয়ে, তোমাদের এখানে কোয়েশ্চেন্স টপিক আছে, ইউনিট করেই আছে। সো আমরা তখন সেখানে এটাকে আলোচনা করবো। 20 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ম্যাচ করতে বলেছে কার্ল ডয়েচের নাম ন্যাশনালিজম অফ সোশ্যাল কমিউনিকেশনস, এটা কি বলছে কার্ল ডয়েচ এন্ড देयर মিসম্যাচ বলছে। তো বিষয়ে দেখো নান অফ দ্য অ্যাভাব, এখানে বলেছে স্টেজেস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে করেছেন। ডেভেলপড পার্সন স্ট্রাকচার এন্ড সোশ্যাল অ্যাকশন যেটা নিয়ে করেছেন। ডেভিড আফটার পলিটিক্স অফ মডার্নাইজেশন নিয়ে করেছেন। এগুলো সবই ঠিক আছে। এই কার্ল ডয়েচের নামটা একটুখানি এই কমিউনিকেশনস এর সাথে যখন জড়িত তখন তোমাদের ঠিক মনে হবে, বাকি শুরুর দিকের এই দুটো টার্মিনোলজি দেখলে হয়তো একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু যখনই তোমার দেখবে কমিউনিকেশন আছে তখন চোখ বন্ধ করে কিন্তু কার্ল ডয়েচ করে আসবে। তোমাদের কার্ল ডয়েচ পলিটিক্যাল কমিউনিকেশন পড়ানো হয়েছে, তখন তোমরা জানো এই কোয়েশ্চেনটাও সেখানে সলভ হয়েছে। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হু argues that institutionalization is necessary for modernization and democracy। তো কিছুক্ষণ আগেই তোমাদের এতগুলো কথা বলে গেলাম যে ইনস্টিটিউশনালাইজেশন খুব জরুরি। ইনস্টিটিউশনস মানে এই নয় যে একটা নির্দিষ্ট নিয়মে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে আর সেই নিয়মের মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, তাহলে সেটা ইনস্টিটিউশনালাইজেশন হয়নি। প্রপার অর্থে সে তখনই ইনস্টিটিউশনালাইজেশন হবে যখন তার রুলস রেগুলেশন গুলো ফ্লেক্সিবল, যে টাইম টু টাইম প্রয়োজনে সময়ের সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করা যেতে পারে। যে সময় যেভাবে তার চাহিদা তৈরি করবে সেই চাহিদাকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলোর নিয়ম কানুনগুলোর মধ্যেও আইনগুলোর মধ্যেও তাকে পরিবর্তন করা যাবে, এবং তখনই গিয়ে সে প্রতিষ্ঠানের তকমা পাবে, নইলে সে প্রতিষ্ঠানের তকমা পাবে না, নইলে সে একটা অথরিটারিয়ান একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ হবে সেখানে, বা একটা ট্রাডিশনাল টুল হিসেবে ইউজ হবে। ইনস্টিটিউশনস তাকে বলা যাবে না। তো ইনস্টিটিউশনের প্রাথমিক শর্ত হচ্ছে যে তার নির্দিষ্ট নিয়ম থাকবে, এবং সেই নিয়ম মানেই হচ্ছে সেই নিয়মের মধ্যে ফ্লেক্সিবিলিটিও থাকবে, রিজিডনেস থাকবে প্লাস ফ্লেক্সিবিলিটিও থাকবে। অতি সহজে তাকে যেমন পরিবর্তন করা যাবে না, তেমনি আবার প্রয়োজন পড়লে পরিবর্তন করাটাও যেন এখন খুব নেসেসারি, বা ওই ফ্লেক্সিবিলিটিটাও যেন থাকে। সো এটা হচ্ছে ইনস্টিটিউশনের বেসিক বলা যেতে পারে এক প্রকার ফিচার্স। তো ইনস্টিটিউশনের সাথে আমরা বলছি এখানে মডার্নাইজেশন এন্ড ডেমোক্রেসি, তো এটা আর কি সামিল হান্টিংটনের আলোচনা আমরা এটা পেয়েছি। সো সোশ্যাল মোবিলাইজেশন একদিকে হয়ে যাচ্ছে কিন্তু ইনস্টিটিউশনগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসছে না, তাহলে সেই ইনস্টিটিউশন হতেই পারেনি, এবং সেই সোসাইটি বেশি দিন টিকবে না, সে কিন্তু ভেঙে পড়বে। বাংলাদেশের উদাহরণ যেটা কিছুক্ষণ আগে বললাম, যে সরকারের আইন কানুনগুলোর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আসেনি, মানুষের মোবিলাইজেশন অনেক হয়ে গেছে, যেভাবেই হোক মানুষের মোবিলাইজেশন অনেক হয়ে গেছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনক্লুসিভনেস আসে। তো ওরা কি করলো, হাতে এক প্রকার
মানে মানে তাদের হাতে ওই কি বলবো যে স্বাধীনতার অস্ত্র আছে, স্বাধীনতা। তো সেই স্বাধীনতার অস্ত্রের জিগির তুলে কি করলো, তারা রাস্তায় নামলো, স্টুডেন্টকে সামনে রেখে তারা রাস্তায় নামলো। স্টুডেন্টদের সাথে সাথে সিভিল সোসাইটি এবং তারা তাদের দেশের অন্যান্য সেক্টরের মানুষরাও নেমে আসলো এবং তারা সরকারকে ফেলে দিল, অর্থাৎ পুরো সিস্টেমটাকে ভেঙে গেল। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে তাদের ইকোনমি ডিটোরিয়েট করছে। সো এইটা কি হতে পারে, এটা কিন্তু একটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এখন তারা এটাকে কতটা সামাল দেওয়ার চেষ্টা করতে পারবে বা করবে, সে এখন তাদের নিজেদের ইন্টারনাল বিষয়, এটা তো টাইম বলবে। টাইম টু টাইম রিসার্চের ডেটাগুলোও দেখতে থাকবে যে কোন দিকে যাচ্ছে দেশটি। বাট মোটামুটি এটা বুঝে নাও যে ইনস্টিটিউশনালাইজেশনের সঙ্গে মডারেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইনস্টিটিউশনালাইজেশন না হলে সেটার মধ্যে দিয়ে মডারেশন আসবে না। তো মডারেশন এবং ডেমোক্রেসি সেখানে একটা পার্ট, দুটোই একে অপরকে সেখানে কিন্তু প্রভাবিত করে। তো এই বিষয়গুলো দিয়ে আমাদের এখানে মডারেশনের আলোচনা শেষ হচ্ছে। যদি এবার তোমাদের এখান থেকে কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা মন খুলে জিজ্ঞেস করতে পারো। আজকে আর আমি নতুন কোনো টপিক ধরছি না। আগামীকাল থেকে আমাদের আলোচনা হবে ন্যাশনালিজমের উপরে। ন্যাশনালিজম আমাদের দুটো পার্টে পড়তে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েস্টার্ন ন্যাশনালিজম বা ইউরোপিয়ান ন্যাশনালিজম, আর সেকেন্ড হচ্ছে আমাদের যে ডেভেলপিং কান্ট্রিজ গুলি যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজম। তো ডেভেলপিং কান্ট্রিজ গুলি বা পোস্ট কলোনিয়াল এক্সপিরিয়েন্সে যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজম। তো দুটো পার্সপেক্টিভ আমরা পড়ার চেষ্টা করব, একটা হচ্ছে ইউরোপিয়ান আর একটা হচ্ছে নন ইউরোপিয়ান। তো সেগুলো আমরা পড়বো এবং প্রচুর প্রশ্ন সেখান থেকে জিজ্ঞেস করেছে অতীতে, আমরা সেগুলো দেখার চেষ্টা করবো টাইম টু টাইম। দেখবে প্রচুর প্রশ্ন আছে। বোঝা গেছে? বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? দীপিকা দাস, একতা ঘোষ, নূর, ঝিলিক, মামুন, ময়ূরাক্ষী, ময়ূরী, নাজমুন, পল্লমা, ঋতিকা, শাহানাজ, সঙ্গীতা, সায়ন্তন, শ্রেয়া, সোহিনী, শ্রেয়সী, শুভম মাস্টার্স এগুলো জয়েন করেনি, আর বাকিগুলো ওকে। বলো, পল্লমার বুঝতে অসুবিধা হয়নি তো? পল্লমার না না, প্রবলেম হয়নি। ওকে। ক্লাস লেকচার গুলো দেখে নিও। তুমি কি আজকে প্রথম ক্লাস করছো না এর আগের গুলো করেছো? না না, আমি দুটো আর ক্লাস জয়েন করেছিলাম আগের দুদিন। আচ্ছা, তো এই সিকোয়েন্সটা ফলো করো। ক্লাস লেকচারটা শুনলে, মেটেরিয়ালটি পড়লে, পিওয়াইকিউটা সলভ করলে, তারপর অ্যানালিসিসটা শুনলে, এতে করে তোমার মাথায় পুরো সিস্টেমটা গেঁথে যাবে, তোমার আর বেরোবে না। আর বারবার রিপিট হবে শব্দগুলো, তো দেখবে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এবং টাইম টু টাইম তুমি সপ্তাহে বা 10 দিন অন্তর বা 15 দিনে একটা শিডিউল করে নেবে, যে যেগুলো তুমি সারা সপ্তাহে পড়েছো সেগুলো রিভাইজ করবে। দেখো, কয়েকটা ইউনিট শেষ হলেই তুমি তো অনেক অ্যাডভান্স পজিশনে আছো, পড়াচ্ছো কলেজে বা যতদিন পিএইচডিও করছো, হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা হলে আমাকে জানাবে। ওকে। নূর বলো। স্যার বলছিলাম ট্রেন্ডগুলো একটু বলবেন, যে সিনপসিসের মধ্যে এরকম কি চলছে একটু হালকা করে। এগুলো এখন এই মুহূর্তে যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ চলছে, ইন্দো প্যাসিফিক চলছে, আফ্রিকা চলছে। আফ্রিকা দেখবে আগামী আগামী আরো 4-5 বছর পর দেখবে রমরমা মার্কেট হবে আফ্রিকা নিয়ে। কারণ প্রচুর দেশ আছে, তো প্রচুর স্কোপ তৈরি হচ্ছে আমাদের আফ্রিকা নিয়ে। সো আফ্রিকান প্রচুর ডিপার্টমেন্টও খুলবে দেখবে, বিভিন্ন নতুন নতুন। ঠিক আছে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা হবে, আমাদের বিভিন্ন রিসার্চ সেন্টার তৈরি হবে, দেখবে এগুলো নিয়ে আফ্রিকা নিয়ে প্রচুর কাজ হবে। আগামী 5-7 বছরের মধ্যে এই ট্রেন্ডগুলো দেখতে পাবে। তো আফ্রিকা নিয়ে হচ্ছে, ইন্দো প্যাসিফিক নিয়ে হচ্ছে, আমাদের ব্লু ইকোনমি নিয়ে হচ্ছে ইন্দো প্যাসিফিকে, সেখানে তারপরে তোমাদের কালচার নিয়ে হচ্ছে, সফট পাওয়ার নিয়ে হচ্ছে, বুদ্ধিজম নিয়ে হচ্ছে, লেবার নিয়ে হচ্ছে, লেবার, তারপরে তোমাদের কেয়ার ওয়ার্ক নিয়ে এখন কাজ হচ্ছে। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ হট টপিক। পলিটিক্যাল সায়েন্সে বলো, ইন্টারন্যাশনাল রিলেশনসে বলো, এগুলো। আর ডায়াসপোরা নিয়ে হচ্ছে, ডায়াসপোরা পলিটিক্স, নিশ্চয়ই তোমরা খবর রাখছো ডায়াসপোরা পলিটিক্স, যে প্রত্যেকটা দেশের আমাদের এখন ডায়াসপোরা আছে, অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন যে নাগরিকরা আছেন, বা তো সেগুলো নিয়েও প্রচুর কাজ হচ্ছে। যদি এগুলো অনেক কস্টলি, কারণ সেই দেশে তোমাকে গিয়ে রিসার্চ করতে হবে, কম্পালসারিলি সেখানে যেতে হবে, তাদের সঙ্গে ডায়লগ করতে হবে, তো কস্টলি, কিন্তু এই কারণেই হচ্ছে না খুব একটা বেশি। বাট হ্যাঁ, ওই দেশ থেকে বসে থেকে বা জয়েন্টলি করা যেতে পারে, ওই দেশের কোনো একজন স্কলারের সাথে তুমি হয়তো ট্রাই করলে, করে হয়তো তুমি এখান থেকে তোমার পার্টটা করলে, ওখান থেকে উনি ওনার পার্টটা করলেন, করে ম্যাচ করে দুটো করতে পারো। তো এগুলো অপশনগুলো তৈরি হচ্ছে। তো এই রকমের বিদেশি স্কলারদের সাথে কমিউনিকেট করো, করেও এগুলো করতে পারো। তো এগুলো কতগুলো ডমিনেন্ট জায়গা এই মুহূর্তে, এগুলোর মধ্যে দেখবে প্রচুর কাজ হচ্ছে। সরকার এখন এগুলোর উপরে এক্সপেক্ট করছে যে আমরা যাতে রিসার্চ করি, ফান্ডও দিচ্ছে এগুলোর উপরে। আর ইন্ডিজেনাসদের যদি বলো, তাহলে ট্রাইবালদের নিয়ে কাজ হচ্ছে প্রচুর। ট্রাইবালদের বুঝতেই পারছো যে ট্রাইবালদের একটা বড় ভোট ব্যাংক, এসসি এসটিদের বড় ভোট ব্যাংক এখন বিজেপির দিকে চলে গেছে।
সো তারা আরো বেশি করে চাইছে যে কিভাবে তাদের উন্নতি করা যায়, কিভাবে করতে পারে সরকার, কি কি উন্নতি হয়েছে, কোথায় খামতি আছে, সেগুলো বোঝার চেষ্টা করছে। এবং নতুন একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এরা এখন নিজেদের মধ্যে কনসিয়াসনেস এসেছে। সো স্বাভাবিকভাবে এগুলোকে এখন টার্গেট করছে। সো ট্রাইবালদের নিয়ে প্রচুর কাজ হচ্ছে, এগুলো করতে পারো। ক্লাইমেট চেঞ্জ বললাম, জেন্ডার বললাম, জেন্ডারও নিয়ে প্রচুর কাজ হচ্ছে। যদিও জেন্ডারের জায়গাটাকে একটুখানি ফান্ডিংটা কম জেন্ডারের জায়গায়, বাট হ্যাঁ প্রচুর রিসার্চ ইনস্টিটিউশনস আছে বিদেশি, তারা আবার জেন্ডারের জায়গায় প্রচুর ফান্ড করছে। এগুলো এগুলো নিয়ে করতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে এই মুহূর্তে, প্রচুর কাজ হচ্ছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে প্রচুর কাজ হচ্ছে। নলেজ সিস্টেম যে আমরা কিভাবে নিজেদের জায়গাটিকে আরো স্ট্রং করতে পারি, তো সেই জায়গা থেকে প্রচুর কাজ হচ্ছে। হ্যাঁ এগুলো হচ্ছে। সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে প্রচুর, হ্যাঁ আমাদের সিকিউরিটি জায়গা থেকে। তো সিকিউরিটি থ্রেট যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ হচ্ছে। তো এগুলো নতুন কতগুলো জায়গা যেগুলো যেগুলো তৈরি হচ্ছে, তো এগুলো নিয়ে তোমরা করতে পারো, এগুলো নিয়ে করতে পারো। এবার এগুলোর মধ্যেই সাব থিম প্রচুর আসবে, হাজার হাজার সাব থিম তৈরি হবে এখান থেকেই। তো এগুলো মোটামুটি ভাবো, এই থিমগুলোর মধ্যে থেকেই ভাবো, দেখবে মানুষের খুব ভালো প্রশংসা পাবে, কারণ এগুলো সব উদীয়মান টপিক, নতুন টপিক, এগুলোই চর্চা হচ্ছে এখন, এগুলোই এখন ডমিনেন্ট একটা জায়গা দখল করে রয়েছে। এই হচ্ছে বিষয়, বোঝা গেল? হ্যাঁ স্যার, বলছিলাম এই ফায়ারে যদি পিএইচডি করতে হয় তবে ওখানে কি যেতে হবে বলতেছে, মানে কম্পালসারি? ডিপেন্ড করছে তোমার মেথড, তোমার ইয়েটা কি, টপিক কি, এবং সেখানে তো মেথড কি রেখেছো। নেসেসারি নয়। তোমার মেথড যদি কন্টেন্ট অ্যানালিসিস হয় তাহলে যাওয়ার প্রয়োজনই নেই, তুমি ঘরে বসেই করতে পারবে, হতে পারে। কিন্তু তোমার যদি টপিক এমন নিয়েছো যেখানে হয়তো কম্পালসারিলি ফিল্ড সার্ভে রাখতেই হবে, সম্ভব নয় নইলে, তো তখন তোমাকে যেতে হবে, কিছু করার নেই। সেটা হতে পারে। So, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? আর কিছু বলো। ঠিক আছে। ওকে, আর কারো কিছু বলার নেই তো বলো, এই কথা কি বলছিস? তোমার থিসিসটা কালকে করলাম। আচ্ছা আচ্ছা। এত তাড়াতাড়ি পড়ে ফেলি? কালকে থেকে আজকে কমপ্লিট করলাম। বাহ, কি পেলি? তোমার থিওরি গুলো অনেকটা ইউনিক ছিল, মানে তুমি থিওরি গুলোকে প্রচন্ড ভালোভাবে দেখিয়েছো। আমি তো অনেক কটা থিওরি তোমার যেগুলো দেখলাম আমি কোনোদিন নামও শুনিনি, কিন্তু তোমার মতো পরে তারপর জিনিসগুলো ভালো করে একটা ক্লিয়ার ক্যারিফিকেশন দেখিয়েছে। হ্যাঁ, তারপর কন্টেন্ট অ্যানালিসিসের ব্যাপারটা ওখান থেকে বুঝতে পারলাম। তুমি এতদিন কন্টেন্ট অ্যানালিসিস সবসময় বলতে, কিন্তু খুব একটা ক্লিয়ার হতো না। তো কালকে পড়লে জিনিসটাকে ভালো করে বুঝলাম যে কন্টেন্ট অ্যানালিসিস ব্যাপারটা কি। তো সেটা আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটা বুঝলাম কিছুটা, এবং সেটা আর্গুমেন্টগুলো দেখলাম। আর এই রিসার্চ কোয়েশ্চেনটাকে দেখলাম যে তুমি ইন্ট্রোডাকশনে কোয়েশ্চেনটাকে মানে ডাইরেক্ট অ্যান্সার করনি, কিন্তু ইনডাইরেক্টলি ভাবে তুমি কোয়েশ্চেন রেজ করে করে তার এগিয়েছো ইন্ট্রোডাকশনে। তো সেই পার্টটা আমাকেও কালকে বলা হয়েছিল যে ইন্ট্রোডাকশনে রিসার্চ কোয়েশ্চেনটাকে এনে তারপরে এগোতে। তো আমি তখন জিনিসটা ক্লিয়ার হয়নি যে কিভাবে আমি রিসার্চ কোয়েশ্চেনকে ইন্ট্রোডাকশনে পুট করবো। তো তোমারটা যখন দেখলাম তখন দেখলাম যে হ্যাঁ তুমি 4টে কোয়েশ্চেনকেই পুট করেছো, কিন্তু সেটা ডাইরেক্ট কোয়েশ্চেন হিসেবে না, ঘুরিয়ে ঘুরে ব্যাপারটাকে পুট করেছো। তো সেই জিনিসটা আমি কালকে থেকে নোট করতে পারলাম। আমার সব রিসার্চ ওই রকমই থাকে, তুই দেখবো সেইভাবেই। তোমার ওই টেবিল গুলো মানে যেটা দেখলাম, তো ওই যে টেবিলে তুমি যেগুলো করেছো ওই ম্যাপ গুলো কি মানে তুমি শিখেছিলে কোথা থেকে, নাকি কোনো অ্যাপের মাধ্যম দিয়ে ওগুলো করেছিলে? না না, আমার নিজের ওগুলো নিচের, আর ও কিছু কিছু ডেটা ওখানে দেখবি ইয়ে করা, মানে বড় করা, কারো কাছ থেকে বড় করা, আর কার কাছ থেকে বড় করা আছে সেটা নিচের দিকে লেখা আছে। হ্যাঁ, সোর্সে তো সেটা দেওয়া আছে। সোর্স দেওয়া আছে, এই আর কি। তো আর তুমি যে রেফারেন্সটা যেটা মেরে করেছো, তো তুমি কি সেটা পুরোটা নিজের হাতেই করেছো এপি স্টাইলের রেফারেন্সটা, নাকি কোনো অ্যাপ ইউজ করেছিলে? না আমি অ্যাপ করি না, আমি অ্যাপ করি না, কারণ ওটা আমি যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত করি একটু 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 করে, সেটা আমি নিজে করেছি, নিজে করেছি ওগুলো নিজে। আমি অ্যাপ ইভেন জানি না কি অ্যাপ আছে এগুলোর জন্য। রেফারেন্স যত বেশি দিতে পারবি লেখা তত ভালো হবে। ওটাই দেখলাম যে তোমার রেফারেন্সের পেজই হচ্ছে 107। হ্যাঁ, যদি ওখানে ডবল স্পেসিং আছে,
ডবল স্পেসিং, কারণ ডবল স্পেসিং করতে বলা হয়েছিল আমাকে। আর সবগুলোকে রেফারেন্স গুলোকে দেখলাম একদিকে করেছে আর লেখাগুলোকে আরেকদিকে করেছে। যাই হোক, লেখা যত এরকম স্পেস মানে ইয়েটা মানে রেফারেন্স যত বেশি হবে তত ভালো, হ্যাঁ তত বেশি ভালো। হুম, এই আর কি, চেষ্টাগুলো করবি নিজের হুম। ভালো হবে, মানুষ প্রশংসা করবে। জানি না আমি কতটা আমি যে তুমি যে কালার গুলো যে তুমি ওই ইউজ করেছো মানে ওই ইমেজ গুলোতে, তো ওই কালার গুলো কি আমরা সব মানে ইউজ করতে পারি, না ওটা তোমার কেইনোতে ওইটা বলা ছিল তাই তুমি ওরকম কালার গুলো ইউজ করেছো? আমি তো অনেক কিছু করেছিলাম, আমার এত কালারফুল হয়েছিল, ভাইব্রেন্ট হয়েছিল, অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছে, স্যার এগুলো অ্যালাউ করেননি। আর ছবির ভেতরে যেগুলো করেছি সেগুলো আমার নিজের ক্রিয়েশন, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেছি, গ্রাফিক্স ডিজাইনের কাজ আমার জানা আছে দেখে আমি ওগুলো নিজে করি। আমার ইভেন পিপিটি গুলোতেও আমার গ্রাফিক্স এর কাজ থাকে, তো সেগুলো সব আমার নিজে হাতে করা হয়, আমি সব পাওয়ার পয়েন্টে এগুলো সব নিজে হাতে করি। হুম। আর যদি কিছু কোশ্চেন থাকে তখন আমি তোমাকে পরে করবো, হ্যাঁ? নিশ্চয়ই নিশ্চয়ই। থিওরিগুলো নতুন অনেক থিওরি আছে, এগুলো সব মিডিয়া থিওরি, হুম, অনেক মিডিয়া থিওরি। কি বলবো যে অনেক থিওরি আছে ওখানে, তারপরেও তো আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি, কারণ স্যার বললো এতগুলো দিও না, কারণ নাহলে থিওরি পার্টটাই অনেক বড় হয়ে যাবে। নাহলে আমি বললাম যে স্যার এগুলোর সাথে সবই তো লিঙ্ক, আমি কি করে ছাড়তে পারি? তো স্যার বললেন যে ঠিক আছে, তার একটু কম করেই যাবো, কারণ অনেক তো হয়েছে। তো এইটাই, নাহলে আমার মানে তার অনেক আরো আরো কিছু থিওরি সেখানে অ্যাড হতো। তো যাই হোক, অনেক থিওরি আছে সেখানে, দেখবি ভালো করে, যেগুলো সবই এবং উদাহরণ দিয়ে দিয়েই করেছে ওগুলো, যে কোথায় সেটা ব্যবহার হয় বর্তমান দিনে। শুধু মেনশনই করিনি, ওটা লিঙ্ক করেছে আইডিয়াগুলোর সাথে, প্রেজেন্ট কনটেক্সটের সাথে লিঙ্ক করেছে, যে এই থিওরিটা আমরা বর্তমান দিনে কিভাবে দেখতে পাই। সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল সেখানে দেওয়া আছে, বেসিক্যালি ওইভাবেই করতে হয়। হুম, তবে থিওরিগুলোকে শুধু সেগ্রিগেট ওয়েতেই করা হয়েছে, এটা আরো কেউ যদি তোমরা করতে পারো বেটার হবে, সেটা হচ্ছে যে থিওরিগুলোকে তোমরা মানে আরো গল্পের আকারে সেটাকে প্রেজেন্ট করবে, আরো ইলাবোরেট করবে, এটা ভালো। বাট ওই আমার একটা যেহেতু লিমিটেশন ছিল, তো ওগুলোর মধ্যেই আমাকে শেষ করতে হয়েছে। কিন্তু এই আর কি। যাই হোক, এগুলো নিয়ে তোমরা তো কেউ কাজ করছো না, বেশি থিওরিটাকে তো বেশি ভাবে এক্সপ্লেন করতে দিচ্ছে না তো, কারণ আমারও যে গাইড মানে আমি যে কটা থিওরি আপাতত ব্যবহার করেছিলাম, তো আমি প্রথমে একটু থিমটাকে ভালো করে এলাবোরেট করেছিলাম, দিয়ে তারপর উনি বললেন কি না এরকম বড় করলে এটাই অনেক বড় হয়ে যাবে, যে ব্যাপারটাকে রিডিউস করো। তো ওই রিডিউস করতে গিয়ে তো তোমার মানে মেন জিনিসটাকে শুধু রাখতে হচ্ছে, বাকিগুলোকে রিডিউস করে দিতে হচ্ছে। হ্যাঁ ওটাই আর কি। হুম, তো এই আর কি, যাই হোক দেখি, ঠিক আছে। তো এই চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আমাদের আগামীকাল উইথ ন্যাশনালিজম। গুড নাইট।